দেখো, আমি যা করছি আমার নিজের সজ্ঞানে কিছু করিনি। বিশ্বাস করো, আমি নেশার ঘোরে কি থেকে কি করে ফেলেছি আমি নিজেও জানি না। আমি যা করছি আমার মনে হয়েছে তোমাকে বিয়ে করা আমার উচিত, তাই বিয়েটা করে নিলাম। তুমি চাইলে তোমার মতো থাকতে পারো। আজ থেকে পড়াশোনা থেকে সব দায়িত্ব আমার। ম্যাম, আপনি তো পচা হয়ে গেছেন। আপনি আমাকে অনেক মারছেন। আয়ান পুরো কথা বলার আগেই নদী মুখ চেপে ধরে বলে। এইসব কথা সবার সামনে বলতে হয় না আয়ান। সবাই তাকিয়ে আছে, গাড়িতে ওঠো। না, আমি আপনার সাথে যাব না। আপনি পচা। আবারও আমার শার্ট প্যান্ট খুলে ফেলবেন। আপনি অনেক পচা। আপনার সাথে আমি যাব না। আয়ান, আমি নেশার ঘোরে এমনটা করে ফেলেছি। রাতের কাজটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তুমি এখন আমার হাজব্যান্ড হও। এখন বিষয়টা নর্মাল। আমি আপনার হাজবেন্ড? হ্যাঁ, তোমাকে তো আমি বিয়ে করলাম, তাই না? আবার কাজী অফিসে মানুষ কি জন্য আছে? বিয়ে করার জন্য, কিন্তু আপনি তো আমার মালকিন। আপনি কিভাবে আমার বউ হইলেন? বিয়ে করেছি তাই বউ হয়ে গেছি। বাসায় চলো, সবাই তাকিয়ে আছে। নদী আয়নের হাত ধরে গাড়িতে উঠে বসিয়ে দিল। আয়নকে বলে ওঠে। আয়ান, প্রমিস করো তুমি গতকাল রাতের কোনো কথা কাউকে বলবে না। দেখো, আমি চেয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে প্রথম স্পর্শ করবে, বাট তার আগেই আমি তোমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করে ফেলেছি, যার কারণে তোমাকে আমি বিয়ে করে নিলাম। তুমি যদি ওই রাতের কথা লুকিয়ে রাখতে পারো তাহলে তুমি যা চাইবে আমি সব দিব। সত্যি আমি যা চাইবো তাই দিবেন? হ্যাঁ। আমি পড়াশোনা করে অনেক বড় হইতে চাই। আমার পড়াশোনা করতে মন চাই, কিন্তু আমার তো বাবা মা নাই। এতিমখানায় বড় হয়েছি। ওইখানে থেকে একজন দত্তক নিয়ে সেই আপনাদের বাসায় রেখে মারা গেল। ওকে, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। সত্যি? হ্যাঁ। আয়ন খুশিতে নদীকে জড়িয়ে ধরল। নদী কেঁপে উঠল। নদী আয়নের দিকে তাকিয়ে থাকলে আয়ন তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিয়ে বলে। সরি ম্যাম। সমস্যা নাই, তুমি আমার হাজব্যান্ড হও, আমাকে জড়িয়ে ধরতে পারো। না, আপনাকে জড়িয়ে ধরবো না। আপনি পচা আছেন। আবারও আমার শার্ট প্যান্ট যদি খুলে দেন আর পচা কাজ করবেন, আর করব না, সরি। আমাকে অন্য জায়গায় ভর্তি করে দিবেন। আপনার কাছে আমি থাকবো না। কোথায় ভর্তি হবে? আমার ফ্রেন্ডরা যেখানে হয়েছে ওইখানে ভর্তি হব। শহরের বাইরে চলে যাবে? হ্যাঁ। ওকে, বাট প্রমিস করছো কিন্তু? কাউকে কিছু বলবে না, প্রমিস ভাঙা পাপ কিন্তু, মাথায় রেখো। ঠিক আছে, আমি প্রমিস ভাঙবো না। আয়নের কারো ডাকে ভাবনার জগৎ থেকে বের হইল। আয়নের আম্মু বলে ওঠে। আয়ান, নদী তোর কাজিন হয়। আর নদী, এটা আমার হারিয়ে যাওয়া ছেলে আয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়ান, যা ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। আতিয়া কোথায়? ওকে তো দেখছি না। তোর ভাবির সাথে বের হয়েছে, সন্ধ্যার আগে ফিরে আসবে। ও আচ্ছা। আয়ন সোজা চলে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো। আমার কেন ওকে এত চেনা লাগছে? কেন জানি মনে হচ্ছে এই আয়ান আর ওই আয়ান এক। না, এটা কিভাবে হয়? ওই তো এতিম ছিল। তোর আমার মনের ভুল হয়তো। আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে ভাবতে লাগলো। উনি আমার কাজিন, ওনার সাথে এভাবে দেখা হবে ভাবতেও পারি নাই। উনি কি আমাকে চিনতে পারছেন কি জানি, হয়তো নাও চিনতে পারে। 15 বছর থেকে আজ আমি 20 বছরের। চেনার প্রশ্ন আছে না? কতটা পরিবর্তন হয়ে গেছি, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে খাট থেকে উঠে পড়ল। আয়ন নিচে গেলে আয়নের আম্মু বলে ওঠে। আয়ান, নদীকে নিয়ে তোর বড় ফুপির বাসায় ঘুরতে যেত। ঠিক আছে, আপনি রেডি হয়ে আসেন। রেডি আছে, নিয়ে যা। আয়ন নদী বাসা থেকে বের হইল। আয়ান বলে ওঠে। বাইকে যাবেন নাকি হেঁটে যাবেন? হেঁটে যায়, গাড়িতে উঠতে মন চাচ্ছে না। গ্রামটা ঘুরেও দেখা হবে। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনাকে তো আগে কোনোদিন দেখি নাই। আমি এই ফার্স্ট এখানে এসেছি। আব্বু আম্মুকে মেনে না নিলে আব্বু আম্মু ঢাকা চলে যায়, ওখানে সব কিছু করে ফেলে। দাদার বাড়ির ব্যাপারে কখনো আমাদের জানায় নাই। এত বছর পর সব ঝামেলা শেষ করে সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। দাদু অসুস্থ, তাই আমি এসেছি। আব্বু আম্মু ভাই বোনও চলে আসবে। ও আচ্ছা, আপনি তাহলে বড় চাচ্চুর মেয়ে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। তুমি কি আমাকে চেনো? আই মিন, কিছু মনে করো না। আমার একজন পরিচিত ছিল, ওর নামও আয়ান ছিল। ওই এতিম ছিল। আমার কেন জানি মনে হয় তুমি কি না। প্লিজ কিছু মনে করো না, আমার মন বলছে, তাই আর কি। কে ছিল ওই আয়ান? নদী আয়নের কথাই চুপ হয়ে গেল। আয়ান বলে ওঠে। ও ফুপির বাসায় চলে এসেছি।
ভিতরে চলেন। আয়ান নদীকে নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই আয়ানকে দেখে ওর কাজিনরা দৌড়ে এসেছে, জড়িয়ে ধরে। আয়ান বলে ওঠে, আরে কি করছিস তোরা, পড়ে যাব তো। আয়ান কখন এসেছিস? 1 ঘন্টা হয়েছে। এই ছাড় তোরা। ভিতরে আসে, ওনাকে তো চিনতে পারলাম না। আয়ান কিছু বলার আগে ভিতর থেকে ফুপি দৌড়ে এসেছে। নদীকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, মামুনি তুমি এসেছো, ভিতরে আসো। এই তোরাও কি বাহিরে দাঁড় করিয়ে রাখছিস কেন? ফুপির কথা শুনে আয়ান বাদে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। নদীকে নিয়ে চলে গেল। আয়ান রাকিবকে বলে ওঠে, কে রে? বড় চাচ্চুর মেয়ে, চেনস না তোরা? ও আম্মু বলছিল খেয়াল নাই, ভিতরে আয়। আয়ান রাকিবের সাথে ভিতরে গেল। নদীকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ানকে দেখে রাকিবের দাদিমা বলে ওঠে, আরে হাজবেন্ড যে। বউ কেমন আছো? তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ন দাদিমার পাশে বসলে দাদিমা হেসে গাল ধরে বলে, তুমি আসবে দেখে সুন্দর হয়ে গেছি। হাহা, চলো তাহলে বাসরটা করে নেই। আয়নের কথা শুনে দাদিমা কান ধরে বলে, দিন দিন ফাজিল হয়ে যাচ্ছেন তাই না? আমার জানলে আপনাকে দৌড়ানি দেওয়া হবে। হিহি, এখন তো নাই, এই সুযোগ কাজে লাগালে খারাপ হবে না। আয় বাসর করতে আয়। পেতনি কবে এসেছিস? 3 দিন হইল। আপু রুমে আসেন। আয়ান তুইও আয়। নদীকে নিয়ে রাইসা চলে গেল। রাকিব আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়নকে রুমে নিয়ে গিয়ে রাকিব বলে উঠল, আয়ান, নদী আপুকে কেমন চেনা চেনা লাগছে। তোর কাছে একটা ছবি ছিল, ওই মেয়েটার মতো ওনাকে দেখতে। চশমা খুলে একদম ওই মেয়েটা হবে। মেয়েটার মতো দেখতে না উনি সেই? আয়নের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে ওঠে, উনি কি তোকে চিনতে পারছে? সন্দেহ করছে আমাকে, বলো তার মন বলে আমি নাকি তার পরিচিত আয়ান। বাবা, তোর কণ্ঠ চেঞ্জ, তোর মুখ দাড়িতেও বোঝা যায় না। আগেকার আয়ান আর এখনকার আয়ান অনেক চেঞ্জ। তারপরও তার মনে হয় তুই সেই। কথাটা শুনে অবাক হয়ে গেছি। উনি কি বিয়ে করছে নাকি? জানি না। যাই বল, নদী আপু কিন্তু স্মার্ট আর বিউটিফুল। উনি আগে থেকে স্মার্ট সুন্দরী। ওনাকে তোর পরিচয় দিবি না? দেখি। চল রাইসাকে জ্বালিয়ে আসি। চলো। আয়ন রাকিব রাইসার রুমে ঢুকলো। নদী আয়নের দিকে তাকালো। আয়ন চেয়ার টেনে বসে পড়ল। কিরে পেতনি, তোর রুম অনেকটা চেঞ্জ মনে হচ্ছে। চেঞ্জ বলতে শাশুড়ি এইটাই গিফট করছে। আয়ন ভুরু কুচকে বলে, বিড়াল, তুই আমার জিনিস নিয়ে এসেছিস কেন? ওই কথা কম বল, তোরটা না আমার জামাইয়েরটা নিয়ে এসেছি। কিসের জামাই? আমি বাসায় নাই। আমার ঘরের অর্ধেক জিনিস চুরি করে নিয়ে এসেছিস। তোরটা না, কইলাম না আমার জামাইয়ের। আমার ভালো লাগছে আমি নিয়ে এসেছি। তোমার বিয়ে হয়েছে? না, এই বদমাইশের সাথে বিয়ে ঠিক করা আছে। আচ্ছা আপু তুমি বলো, আমাদের বিয়ে হইলে আমার জিনিস ওর হবে, ওর জিনিস আমার হবে, তাই না? সেখানে আমি একটু এই টেবিলটার হেডফোন নিয়ে এসেছি। এখানে চুরি করে নিয়ে আসার কি হলো? শাশুড়ি আম্মু কিচ্ছু বলে না, এই খচ্চরটা হুদাই চিল্লায়। কিসের শাশুড়ি? একদিন ব্যবহার করলাম না, তার ভিতরে নিয়ে চলে এসেছিস। খচ্চর কোথাকার রাকিবের বাচ্চা, তুই কিছু বল। আমি কানে তুলা দিয়েছি, আমি কিছু জানি না। আয়ন রাইসা ঝগড়া করতে লাগলো। নদী ওদের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীকে ডাকলে নদী চলে গেল। আয়ন রেগে বলে, পেতনি ভূতনি কোথাকার। রাকিব চলে গেলে রাইসা রেখে আয়নকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলে। আয়ন বলে ওঠে, পেতনি কি করছিস? ছাড় বলছি। 1 বছর পর আবারও একটু আসলি, তারপরও ঝগড়া করবি? একটু ভালোবেসেও তো কথা বলতে পারোস। রাইসা কথাগুলো বলে আয়নের ঠোঁটের দিকেই যাবে, তখনই নদী এসে পড়ে। আয়ন নদীকে দেখে চমকে গেল। রাইসাকে ধাক্কা মেরে দিল। নদী অন্যদিকে ঘুরে তাকিয়ে বলে, মেঝো আম্মু কল দিয়েছে, আমাদের যেতে বলল। আব্বু আম্মু সবাই নাকি এসেছে। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। সমস্যা না, এই বয়সে এমন হয়। রাইসা সরি, যাই হোক আমি আসছি, তুমি যাও। আপু থাকো আমাদের এখানে। পরে আসবো, এখন যাই। নদী কথাগুলো বলে হাঁটা দিল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো।
আয়ন নদী সবার থেকে বিদায় নিয়ে নদীর সাথে বের হয়ে গেল। দুজন চুপচাপ হাঁটছে। আয়ন হঠাৎ করে বলে ওঠে, আপনি কি বিয়ে করেছেন? না, কেন? কেন, আপনার তো 28 বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেন নাই কেন? তুমি আমার বয়স কিভাবে জানলে? আমি আপনার হাজবেন্ড আয়ান। আয়নের কথা শুনে নদী থমকে গেল। নদী আয়নের দিকে ঘুরে বলে, আমি বুঝতে পেরেছিলাম, বাট সত্যি হবে বুঝতে পারিনি। তুমি সেদিন হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলে? আমি এতিমখানায় গেলে আব্বু আম্মু আমাকে নিয়ে চলে আসে। তারপর থেকে এখানে আসি আপনাকে খুঁজতে। আপনার বাসায় গেছিলাম, কিন্তু আপনি ওই বাসা ছেড়ে অন্য জায়গায় নাকি চলে গেছেন। তারপর আর আপনাকে আমি খুঁজে পাই নাই। ও আচ্ছা, যাই হোক, আব্বু আম্মু সামনে নিজের পরিচয় দিও না। ওরা আমাদের বিয়ের ব্যাপারে জানে। তুমি রাইসের সাথে ভালো থাকবে, একে অপরকে হয়তো ভালোবাসো। অতীত সব ভুলে যাওয়া ভালো। আমি রাইসাকে ভালোবাসি না, আমি ওকে কাজিন হিসেবে পছন্দ করি। স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝার পর থেকে আমি আপনাকে বউ হিসেবে মানি। আমি আপনাকে খুঁজে বের করতাম, এত সহজে পেয়ে যাব ভাবতে পারি নাই। আমি তোমার সিনিয়র, তোমার সাথে সেদিন বিয়ে করা উচিত হয় নাই। ভয়ে বুঝতে পারছিলাম না কি করব। একের উপর এক ভুল করে গেছি। আমি আপনাকে ভালোবাসি। আয়নের কথা শুনেই নদী থমকে গেল। নদী সামনে হাঁটতে হাঁটতে বলে, এটা আবেগ, তোমার আবেগের বয়স। এইসব ভালোবাসা কিচ্ছু না। তুমি রাইসার সাথে ভালো থাকবে, তোমরা সেম বয়সের। আমার সাথে তোমার যায় না। তুমি ভালো কিছু ডিজার্ভ করো। আমার ভালো কিছু দরকার নাই, আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে আমার দরকার। আমার বিয়ে হয়ে গেছে, আমার সন্তান আছে। আয়ন ভুরকুচকে তাকিয়ে বলে, প্রথমে বলেন বিয়ে হয় নাই, আর এখন বলে বিয়ে হয়েছে, সন্তান আছে। আমাকে কি আগের আয়ান মনে হয়? সেই ভীতু বোকা আয়ান আমি নাকি? আমার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, তাই বলছিলাম বিয়ে করি নাই। মিথ্যা বলেন না, আপনি বিয়ে করেন নাই। আমার সন্তান আছে, ওইটা দেখলে বুঝতে পারবে। দত্তক নিয়েছেন নাকি? জাস্ট শাট আপ। ওকে, চুপ করলাম। যাই হোক, আপনার স্বামী তো আপনাকে ছেড়ে দিয়েছে, সেখানে আপনি এখন সিঙ্গেল। সো আমি আপনাকে ভালোবাসতে পারি। আর আমাদের তো ডিভোর্স হয় নাই, সেখানে আপনি আমাকে না বলে বিয়ে করছেন। মামলা করব। আয়নের কথা শুনে নদী বলে, আমি এসব ভয় পাই না। আরে মজা করছি, সিরিয়াস হয়ে যান কেন? আর আপনি বিয়ে করলে করতে পারেন, এখন তো আর তার সাথে সম্পর্ক নাই। আমি যেহেতু আপনার প্রথম হাজবেন্ড, সেখানে আপনাকে আমি ভালোবাসতেই পারি। এইসব কথা এখানে রাখো, রাইসাকে নিয়ে ভাবো। আয়ন কিছু বলতে যাবে, নদী বাসার ভিতরে ঢুকে গেল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। সদর দরজায় কলিং বেল বাজলে কাজের বুয়া দরজা খুলে দিল। দুজন ভিতরে ঢুকলো। বসার ঘরে ঢুকতেই একটা বাচ্চা ছেলে দৌড়ে এসেছে, নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মা মাম্মা, তুমি কোথায় গেছিলে? নদী আহিলকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, একটু ঘুরতে গিয়েছিলাম আব্বু। আহিল কথা বলতে লাগলো। আয়ন থমকে গেল। আয়ন ভাবতে লাগলো, সত্যি? তাহলে উনি বিয়ে করেছিল? এটা তাদের সন্তান নাকি দত্তক নিয়েছে? আয়ন ভাবতে লাগলো। তখনই আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, এটা তোর বড় আব্বু আর বড় আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? নদী আহিলকে নিয়ে চলে গেল। আয়ন বলে ওঠে, বড় আম্মু দুলাভাই আসে নাই? আয়নের কথা শুনে নদীর আব্বু আম্মু চুপ হয়ে গেল। আয়নের আম্মু বলে ওঠে, নদীর হাজবেন্ড কোথায় কেউ জানে না। শোন, নদীর সামনে ওর হাজবেন্ডকে নিয়ে কিছু জিজ্ঞেস করিস না। কেন আম্মু, কি হয়েছে? ওনার হাজবেন্ড কথা উনি জানেন না, এইটা কেমন কথা? সে অনেক কথা, এসব বাদ দে। উনি না বলল ওনার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয় নাই, নদীর একটা অতীত আছে, তাই ওকে ওর হাজবেন্ডের ব্যাপারে কখনো জিজ্ঞেস করিস না। আর বিশেষ করে আহিলের সামনে। আহিল ওর আব্বুর কথা জিজ্ঞেস করে, বাট আহিল তো অনেক ছোট, ওকে বোঝানো সম্ভব হয় না। ওর আব্বু কোথায় আছে, কেমন আছে, কেউ জানে না। ও আচ্ছা, আয়নার কিছু না বলে সিঁড়িতে উপরে উঠতে উঠতে বলে, তাহলে কি আহিল আমার সন্তান আর উনি আমাকে সরানোর জন্য মিথ্যা বলছে? আম্মুর কথায় তো এইটাই প্রমাণ হয় আমি তার হাজবেন্ড যে হারিয়ে গেছে, তাহলে আহিল আমার সন্তান। আয়ন খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ন চোখের পানি মুছে দৌড়ে নদীর রুমের সামনে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আহিলকে দেখতে লাগলো। আহিল নদীর সাথে খেলছে। আয়ন ভিতরে প্রবেশ করতেই নদী আয়নের দিকে
তাকিয়ে বলে। কিছু বলবে? আইন কিছু বলে আইন কিছু না বলে সোজা আহিলের কাছে গিয়ে কোলে তুলে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। নদী ভুরকুচকে তাকিয়ে থাকলো। আহিল বলে ওঠে। আপনি আমাকে এত আদর করছেন কেন? আপনি আমার ছোট আব্বু হন তাই। বাবা, আম্মু, আমার ছেলে আছে আমি তো জানতাম না। আহিল কথাগুলো ভাবতে লাগলো। আহিলের কথা শুনে মুখের এক্সপ্রেশন দেখে ফিক করে হেসে দিয়ে বলে। আগে জানতে না, এখন তো জেনে গেলে। আমার বউ কই? আহিলের কথা শুনে আইন ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ান বলে ওঠে। তুমি বড় যখন হবে তখন তোমার বউ তোমার কাছে আসবে। আপাতত ছেলের সাথে থাকো। যাক, বেঁচে গেলাম। বউ থাকলে ঝামেলা। আহিলের কথা শুনে আইন ভুরকুচকে তাকিয়ে বলে। ও মা, কেন? বউ থাকলে ঝামেলা কেন? আমি দেখেছি নানাজানকে নানাজান সারাক্ষণ জ্বালাই। কথায় কথায় খালি ওটা কিনতে চাই, এটা কিনতে চাই। আমার বউ থাকলে আমি অত কিছু কিভাবে কিনে দিব? আমি তো ইনকাম করি না। আহিলের পাকনা পাকনা কথা শুনে আইন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। আইন হাসি থামাতে না পেরে জোরে শব্দ করে হেসে দিল। আহিলও আয়নের সাথে হাসতে লাগলো। আয়ান বলে ওঠে। আল্লাহ, এটা কি পাক না রে বাবা? আমি তো ছোটবেলায় কিছু বুঝতাম না। আর আমার ছেলে কিনা বউ মানে ঝামেলা, সেটাও জেনে গেছে। আয়নের সাথে আহিলও হাসতে লাগলো। নদী বলে ওঠে। তোমার ছেলে মানে? আর আহিল তোমাকে কতবার বলবো পাকনা পাকনা কথা বলবে না? সরি আম্মু। এই বকা দিয়েন না তো। আহিলকে নামিয়ে দিয়ে এখন থেকে যাও আয়ান। তুমি যেটা ভাবছো মোটেও সেটা না। আমি যা ভাবছি ওইটাই সত্যি। আর আহিল আমার রক্ত। না, ও শুধু আমার সন্তান, আমার হাজবেন্ডের। আহিল একটা কাজ করতে পারবে? কি? পাশের রুমটা আমার। তুমি আমার রুমে গিয়ে আমার ফোনটা চার্জে দিয়ে আসতে পারবে? তুমি চাইলে পিসিতে গেমও খেলতে পারো। সত্যি? হ্যাঁ। ওকে দেন, আমি চার্জে দিয়ে গেম খেলবো। আহিল আয়নের ফোন নিয়ে গেল। আইন সোজা নদীর দিকে যেতে লাগলো। নদী ভয়ে পিছিয়ে যেতে লাগলো। আয়ন আমার কাছে আসবে না, দূরে থাকো। আইন নদীর খুব কাছে গিয়ে নদীর কোমরে হাত দিয়ে নদী কেঁপে উঠলে থাপ্পড় মারতে যাবে। আইন সাথে সাথে হাত ধরে পিছনে ধরে রেখে দেওয়ালের সাথে চেপে ধরে বলল। মাই ডিয়ার বউ, আমি তোমার হাজব্যান্ড আসিয়া থাকবো। আহিল আমার আর তোমার সন্তান। তুমি যদি এখন এই কথাগুলো স্বীকার দাও তাহলে আমি এখন নিচে গিয়ে সবাইকে বলবো তুমি আমার স্ত্রী। জীবনেও না। আহিল শুধু আমার সন্তান আর কারো না। দেখো, অতীত ভুলে রাইসাকে নিয়ে ভাবো। আমি চাই না আমার জন্য কারো মনে কষ্ট লাগুক। আমার মনে যে কষ্ট লাগবে সেদিকে তো ভাবলে না। তুমি আর আমি কোনো দিনও এক হতে পারি না। আমি তোমার 8 বছরের বড়, তুমি আমার হাঁটুর বয়সের। তোমার সাথে কখনোই আমার যায় না। রাইসা তোমার জন্য পারফেক্ট। তাহলে মেনে নিলে তো আহিল আমার আর তোমার সন্তান, আর তুমি এখনো আমার ওয়াইফ হয়ে আছো। দেখো, হাত ছাড়ো। হ্যাঁ, আহিল আমাদের দুজনের সন্তান। তার মানে এই না যে আমরা আবার এক হয়ে যাব। তোমার মতো তুমি থাকো, আমাদের মতো থাকতে দাও। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বাংলা কথা বুঝো না? জাস্ট শাট আপ, এসব আবেগ। নদী আর কিছু বলতে যাবে আর নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর সারা শরীর শিউরে উঠল। আর নদীর কোমরে হাত দিয়ে নদীর চোখ বন্ধ করে ফেল। আয়ন নদীর কোমরে হাত দিতেই নদী চোখ বন্ধ করে ফেল। আয়ন নদীর ঠোঁট 3 মিনিট পর ছেড়ে দিলেন। নদী আবার কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ন আবার ঠোঁট লাগিয়ে দিল। আয়নকে যতবার কিছু বলতে যায় ততবারই আয়ন ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। নদী এক পর্যায়ে রেগে ধাক্কা মেরে দিলে আয়ন বলে ওঠে। আমি তোমার হাজব্যান্ড। তুমি আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারো না। আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে। তুমি আমাকে মানো আর না মানো, বাট আমার অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করতে পারো না। আয়ান, তুমি কেন বুঝতে পারছো না আমাদের মধ্যে বয়সের কত বড় একটা পার্থক্য? তুমি আমার হাঁটুর বয়সে। তোমার সাথে আমার মোটেও যায় না। এই সমাজের মানুষ আমাদের দেখলে সোজা বলে দিবে আমরা ভাই বোন। কেউ স্বামী স্ত্রী হিসেবে দেখবে না, কেউ মানবে না, ছি করবে। আরে রাখো তো তোমার সমাজ। আমি সমাজের কথা ভাবি না, আমি আমার সুখের কথা ভাবতে চাই। আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করব। ওরা করবে না যে ওদের সমস্যা আমাকে দেখতে হবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি প্রথম নারী, তুমি আমার লাইফের শেষ নারী। এর বাহিরে আমি কাউকে ভালোবাসতে পারবো না। আর স্ত্রী হিসাবে অন্য কাউকে দেখা দূরের কথা, বিয়ে জীবনে করব না। তুমি যদি আমাকে ছাড়া একা থাকতে পারো, আমিও পারবো।
পাগলামি করবে না। আর এইসব মুখে বলা সহজ, কাজের বেলায় এত সহজ না। এখন উত্তেজের সময় তোমার। রাইসের সাথে বিয়ে হইলে তখন এমনিতেই মেনে নেবে, বুঝতে পারছো? বিয়ে কে করবে? আমি যা বলি আমি সেটাই করি। হয় তুমি আমার পাশে থাকবে, না হইলে আমি আমার পাশে কাউকে চাই না। আর তুমি যত যাই বলো, তুমি আমার বউ আছো আর থাকবেই। তুমি আসলে পাগল হয়ে গেছো। যখন উত্তেজিত আসবে তখন দেখা যাবে কতদিন সিঙ্গেল থাকতে পারো। আদর খেতে ইচ্ছে করলে তোমার কাছে আসবো, তুমি আমার বউ। আমি আসতে দিব না। বাংলা কথা কি বোঝো না? এইসব আবেগ আমাদের নিয়ে সংসার করার স্বপ্ন দেখা বন্ধ করো। তোমাকে মানুষ বুড়ির জামাই বলে ডাকবে, বুঝতে পারছো? এই তুমি নিজেকে কি বুড়ি ভাবো নাকি? তোমার যে ফিগার, তুমি যে হট, তোমাকে দেখতে 18 বছরের যুবতী লাগে, আর সেখানে তুমি বলো তুমি বুড়ি। নদী আয়নের কথা শুনে রেগে থাপ্পড় মারতে যাবে। আয়ন হাত ধরে হাতে চুমু দিয়ে বলে, আদর করার জন্য হাত, থাপ্পড় জন্য না মেরিজান। ছি, কি বিচ্ছিরি কথাবার্তা। আদর করার জন্য হাত, থাপ্পড়ের জন্য না মেরিজান। তুমি আমার বউ, পরনারী না যে তোমার সাথে এসব কথা বলতে পারবো না। আমার মুখে যা ইচ্ছে আসবে সব বলবো। আমি অন্য কারোর সাথে কিছু করছি না, আমার বউয়ের সাথে করছি। এখন থেকে যাও, মেজাজ গরম করো না। ওকে যাচ্ছি, বাট মাথায় রেখো আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া কখনোই আমি আমার লাইফে কাউকে আসতে দিব না। তুমি আর আহিল আমার জীবনের সব কিছু। আয়ন কথাগুলো বলে চলে গেল। নদী খাটের উপর বসে নিচের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। আমি কোথায় আসলাম? এই ছেলেটা কেন বুঝতে পারছে না আমাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো না। সমাজের মানুষ ছিছি করবে, আর ওর আব্বু আম্মু বা কখনোই মেনে নিবে না। আমি তো বড়, আমি তো বুঝি। ওকে আমি কিভাবে বোঝাবো? নদী টেনশন করতে লাগলো। এদিকে আয়ন আহিলকে কোলে নিয়ে দুজন মিলে গেম খেলতে লাগলো। আহিল অনেক মজা করতে লাগলো। আহিলের খুশি দেখে বলতে লাগলো, মাশাল্লাহ, আমার ছেলেটার কত সুন্দর করে হাসি দেয়, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। হিহি, একটা জিনিস থেকে ভালো লাগছে, আমি অল্প বয়সে বাবা হয়ে গেছি, অল্প বয়সে শ্বশুর হব, আবার দাদা হয়ে যাব। হা হা হা। আয়ন কথাগুলো ভেবে মনে মনে হাসতে লাগলো। আহিল আয়নের দিকে ঘুরে বলে, মামা তাড়াতাড়ি চলো, এই গাড়ির আগে যেতেই হবে। আহিলের মুখ থেকে মামা ডাক শুনে আয়নের হাসি মুখ ভোতা হয়ে গেল। আয়ন মনে মনে ভাবতে লাগলো, দেখ, ছেলে মুখে মামা ডাক শুনতে কি ভালো লাগে নাকি? বলতেও পারছি না আমি মামা না আব্বু হই। বলে তো আবার যদি কাউকে বলে দেয়, বউ রেগে বাঘিনী হয়ে যাবে। পোড়া কপাল আমার। আহিল ডাক দিলে আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে খেলতে লাগলো। আহিল খুশি হয়ে চিৎকার করতে লাগলো। নদী দৌড়ে আয়নের রুমের সামনে আসলে দেখে আহিল কান্না করছে, না খুশিতে চিল্লাচ্ছে। বাপ ছেলেকে এত খুশি দেখে নদী নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। নদী ভাবতে লাগলো, এইটা হয়তো রক্তের টান, কিছু সময়ের ভেতরে একদম মিশে গেছে। আহিল জানেও না যে যাকে মামা বলে রাখছে সেই তার আসল বাবা। ও যদি জানতো কতটা খুশি হতো। নদীকে দেখে আহিল বলে ওঠে, মামা মাম্মা এদিকে আসো, খেলবে আমাদের সাথে। না, তোমরা খেলো। আহিল নদীকে টেনে নিয়ে আসতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আহিল টেনে নিয়ে এসেছে এমন কাজ করলো। নদী আয়ন দুজনেই ভেবাচেকা খেয়ে গেল। আহিল নদীকে আয়নের কোলে বসিয়ে দিয়ে বলল, মামা মাম্মাকেও শেখাও মাম্মা, তাহলে আমি মাম্মা আপনি একসাথে খেলতে পারবো, প্রতিযোগিতা দিতে পারবো। নদী উঠে যেতে নিলে আয়ন জোর করে ধরে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, আসেন, আপনাকে শিখিয়ে দেই। আমার আব্বু যখন বলছে সেখানে শিখাতে হবেই। আমার শেখা লাগবে না, ছাড়ো। মাম্মা শিখো না, আমরা তিনজন মিলে খেলতে পারবো তো। মামা মাম্মাকে শেখাও, মাম্মা আমাকে কোলে নাও, আমিও তোমাকে বুঝিয়ে দেই। নদী না চাইতেই আহিলকে কোলে নিতে হলো। নদীর সরাসরি শিউরে উঠতে লাগলো। আইন শিখানোর নাম করে হালকা করে নদীর কানে কামড় দিল। নদী কেঁপে উঠল। আহিল বলে ওঠে, উফ মাম্মা, এভাবে হাত কাঁপলে খেলতে পারবে নাকি? এইটাতে চাপ দাও। আহিল, আমি শিখবো না, তুমি তোমার মামা খেলো। আরে খেলেন, সমস্যা কি? আহিল বলছে আপনাকে তো খেলতে হবে। হ্যাঁ মাম্মা, খেলো না। আইন গেম খেলতে লাগলো। আইন নদীর পিঠে নাক ডুবিয়ে দিল। নদী আয়নের গরম নিঃশ্বাসে মাতাল করে দিতে লাগলো। নদী ওঠার চেষ্টা করতে লাগলে
গাড়ির সাথে গাড়ি ধাক্কা খেলে আহিল চিল্লায়ে উঠে বলে, মামা মরে গেলে তো ভালো করে দেখাও তো, এভাবে খেলে তো মাম্মা খেলতে চাইবে না। আহিলের কথা শুনে আয়ন সাথে সাথে নিজেকে স্বাভাবিক করে খেলতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হলেই নদী আহিলকে নামিয়ে দিয়ে জোর করে উঠে বলে, আহিল তোমরা খেলো তো, আমার কাজ আছে। নদী কথাগুলো বলে আয়নের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে চলে গেল। আয়ন ভিলেন মার্কা হাসি দিয়ে ফ্লাইং কিস আহিল পিসির স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলে, মামা ভালো করে খেলো না। খেলছি তো, কোলে আসো আব্বু। আহিলকে হাঁটুর উপর বসিয়ে জড়িয়ে ধরে খেলতে লাগলো। নদী নিচে চলে গেল। রাইসা রুমে আসলে রাইসা বলে ওঠে, হাই আহিল, হ্যালো। কি করছো? জি মামার সাথে খেলছি, আপনাকে তো চিনলাম না। আমি তোমার মামি হই। ও আচ্ছা, মামি গেম খেলবেন? আমি তো পারি না তোমার মামার সাথে। মামা শিখিয়ে দেবে তো। মামা মামিকে শিখিয়ে দেও না। আহিল রাইসাকে নিয়ে এসেছে, আয়নের কোলে বসিয়ে দিতে যাবে। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। রাইসা লজ্জা পেয়ে গেল। আহিল বলে ওঠে, মামা মামিকে শিখাবে না? তোমার মামি খেলতে পারে, তুমি আর তোমার মামি খেলো, আমি পানি খেয়ে আসি। আমিও পানি খাবো, মাম্মাকে দিয়ে যেতে বলো মামা। তুমি খেলো, আমি নিয়ে আসবো। না তাক, আমি খেয়ে আসি, মাম্মা জানলে বকা দিবে। কেন বকা দিবে কেন? নিজের কাজ নিজে করতে হয়, বড়দের কথা শুনতে হয়, বড়দের দিয়ে কাজ করাতে নাই। এইসব বিষয় নিয়ে কাজ করা ভালো। তাই আপনার মাম্মা রাগ করবে না, আপনি খেলেন, আমি আসছি। আহিল আসো আমরা খেলি, তোমার মামা নিয়ে আসুক, কিছু বলবে না। আহিল দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। রাইসা বুঝিয়ে দিলে আয়ন নিচে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, এই আয়ান, রাকিব, দুজন মিলে যা তো বাজারে। বাজারে কেন আম্মু? দেশি হাঁস মুরগি কিনে নিয়ে আয়, তোর বড় আব্বু অনেক পছন্দ করে। আহিলকে নিয়ে যাই, ওই পশু পাখি দেখলে অনেক খুশি হবে। আয়ন আহিলকে ডাক দিতে লাগলো। রাইসা আহিল সিঁড়ির উপর থেকে বলে, মামা কিছু বলবে? চলো বাইরে ঘুরতে যাবে। হ্যাঁ যাব, ওয়েট আসছি। আহিল নিচে নামতে লাগলো। আয়ন পানি গ্লাসে ভরে আহিল কাছে আসলে আহিলকে কোলে পুষিয়ে পানি খাওয়াই দিতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, আহিল অনেক চঞ্চল, ওকে সামলাতে পারবে না, থাক, ওকে নিতে হবে না। না নানু, আমি যাব। নানা যান, নানু কিন্তু আবারও আমার সাথে ঝামেলা করছে। আহিলের কথা শুনে সবাই হেসে ফেল। আয়ান আহিলের গ্লাসে বাকি পানিটুকু খেয়ে বলে, সমস্যা নাই বড় আম্মু, আমরা দুইজন আছি, ছোট মানুষ সারাদিন ঘরে থেকে বিরক্ত বোধ করবে। আচ্ছা, আহিল যাক, দুজন মামা হয়ে ভাগনা জ্বালাতন সহ্য করবে না, এটা কি হয়? আহিল চলো যাই। রাকিব ব্যাগ নিল। আয়ান আহিলকে কোলে তুলে নিল। রাকিবকে বলল, রাইসা আমার চাবিটা নিয়ে আয় তো ভাই। এই নে, আমি জানতাম তোর চাবি লাগবে, এজন্য সাথে নিয়ে এসেছি। বাব্বা, ভাবি দেখি এখন ভাইয়ার মনের কথা বোঝা শুরু করে দিয়েছে। হে হে, তাহলে বুঝুক তোর ভাই কত ভাগ্যবান, আমার মতো একটা বুঝদার বউ পাবে। রাইসার কথা শুনে নদীর জেলাস ফিল হতে লাগলো। আয়ান নদীর মুখ দেখে বুঝে বলে ওঠে, পেতনি চাবি দে, ঢং করা জায়গা পাস না। উনি তো মামি, পেতনি কেন বললো মামা? ওই তোমার খালামণি হয় আর আমার পেতনি বোন হয়। ও আচ্ছা। রাকিব চলো। বউকে বোন কে বলে, পাগল ছাগল। বিয়ের হওয়ার নাম নাই, এসেছে বউ। চল কাজী অফিসে বিয়ে করে আসি। মেজো আম্মু তুমি কি বলো? ফাজিল দুইটাই, লজ্জা শরম একটু নিজেদের ভেতরে নিয়ে আয়। রাইসা লজ্জা ভাব করলে সবাই হাসতে লাগলো। আয়ান আহিল রাকিব বের হয়ে গেল। তিনজন বাজারে গিয়ে হাঁস মুরগি কিনতে ব্যস্ত হয়ে গেল। আহিলের পাখি পছন্দ হইলে আয়ন কিনে দিল। আহিল পাখিটার সাথে খেলতে লাগলো। আয়ন আইসক্রিম চকলেট কিনে দিল। আয়ন বাইকের উপর বসে থেকে পাখির সাথে খেলতে লাগলো আর আইসক্রিম খেতে লাগলো। আয়ন রাকিব হাঁস মুরগি দেখতে লাগলো। পছন্দ হলে কিনে দুজন বাইকে উঠে পড়ল। আহিল পাখির খাঁচাটা ধরে থাকলো। আয়ান বলতে লাগলো, আব্বু রাকিব মামার কাছে দাও। না আমার কাছে তাক। আচ্ছা এখানে রাখি, দাও, তুমি সামনে থেকে দেখো। আহিলের হাত থেকে পাখির খাঁচাটা সামনে বেঁধে দিল।
আহিল পাখির খাঁচাটা জড়িয়ে ধরে বসে থাকলো। বাসায় গেলে রাকিব নেমে চলে গেল। আয়ন বাইক থেকে নেমে আহিলকে নামিয়ে পাখির খাঁচাটা খুলে দেখে পাখির টাঙ্কির ওপর পটি করে দিয়েছে। রাকিব হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, দাঁত বন্ধ করে যা। আব্বু রাকিব মামার সাথে যাও, আমি বাইকটা পরিষ্কার করে আসি। সরি মামা, সরি কেন বলো? আমার পাখি তোমার বাইক নষ্ট করে দিল। আর আমার আব্বুটা, সমস্যা নেই, তুমি যাও। আমিও তোমাকে সাহায্য করব, পাখিকে আম্মুর কাছে রেখে আসি। আহিল দৌড় দিলে পাখির খাঁচা নিয়ে পড়ে গেল। আহিল দৌড় দিলে পাখির খাঁচা নিয়ে পড়ে গেলে আহিল জোরে কান্না করে উঠলে। আয়ন আহিলের দিকে তাকালো। আহিলের কান্না দেখে সবাই দৌড়ে বাহিরে আসলো। আয়ন দৌড়ে আহিলের কাছে গিয়ে কোলে তুলে নিয়ে বলতে লাগলো, আব্বুটা আমার কান্না করে না, কিছু হয় নাই। আব্বু আমার কান্না করে না, আমার পাখি। কিছু হয় নাই, ওই পাখি আছে। নদী আহিলকে কোলে নিলে আয়নের আম্মু পাখির খাঁচা তুলে আয়নের দিকে রেগে বলে, এইটুকু বাচ্চাকে এত বড় খাঁচা দিতে কে বলেছে? হুশ জ্ঞান কি তোদের দুজনের হবে না? রাহেলা, বকা দিও না। আহিল হয়তো জোর করেছে। ওই পাখি অনেক পছন্দ করে। পাখি দেখলে ওর মাথা ঠিক থাকে না। ভালোই, মামা ভাগ্নে সেম হয়েছে। চল ভেতরে আয়। আহিলকে কোলে নিয়ে যেতে লাগলো। নদী পাখির খাঁচা নিয়ে গেল। আয়ন বাইকের কাছে গিয়ে ট্যাপ চালু করে পাইপ দিয়ে বাইক পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার করে বাসার ভিতর ঢুকলে দেখে আহিল পাখিটা নিয়ে খেলা করছে। আয়নের আম্মু বলছে, আমি তো আহিলকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মামা ভাগ্নায় এত মিল কিভাবে হতে পারে? যেমন? আয়ান ছোটবেলায় এমন দুষ্ট ছিল, পাখি অনেক ভালোবাসতো। আহিলের মতো অনেকটাই হাঁটা চলা, অনেক মিল আছে। ওকে যত দেখছি তো আয়ানের কথা মনে পড়ছে। এরকম পাকনা থাকার কারণে তো ওকে হারিয়ে ফেলেছিলাম। নদী, আহিলকে সাবধানে রাখো। সাবধানে রাখার চেষ্টা করি, বাট ওই বেশি নড়াচড়া করে। আয়ানও ওই রকম করতো। ও সবার সাথে আবার খুব সহজে মিশে যেত। আয়ান হারিয়ে গিয়েছিল, কিভাবে আর পাইলেনি বা কিভাবে? আমি তোমার মেজো আব্বু আয়ানকে নিয়ে শহরে ঘুরতে গেছিলাম। তোমার মেজো আব্বু সময় পাইলে আমাদের নিয়ে ঘুরতে বের হইতো। আয়ানকে নিয়ে পার্কে গিয়েছিলাম। ভিড়ের ঠেলায় ওকে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলেছিলাম যে এখানে বসে থাকো, আমি আইসক্রিম নিয়ে আসছি। ওর আব্বু ফোনে কল আসলে কিছুটা দূরে গিয়ে কথা বলছিল আর আয়ানের দিকে খেয়াল রাখছিল। হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেয়ে মহিলাটার হাত থেকে সব পড়ে গেল। আয়ানের আব্বু তুলে দিতে দিতে তাকাতে দেখে আয়ান ওইখানে নাই। আমি আইসক্রিম নিয়ে এসে আয়ানকে আর খুঁজে পাচ্ছিলাম না। দুইজন সারা পার্ক খুঁজে পেলাম না। 5 বছর পর হঠাৎ করে ধাক্কা লাগা সেই মহিলাটার সাথে আবার দেখা হলো। আমরা না চিনলেও ওই মহিলাটা আমাদের ঠিকই চিনে ফেলে। ওই আমাদের আয়ানের খোঁজ দেয়। তার মানে ওরা প্ল্যান করে কিডন্যাপ করেছিল নাকি? ওরা কিডন্যাপ করছিল। ওকে জেলে দিতে চাইছিলাম, কিন্তু ওর যে হাল, ওর শাস্তি ওই পেয়ে গেছে। ওদের মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের কিডন্যাপ করে বেচে দেয়া। বাট আয়ান একমাত্র ছেলে, যার মায়ায় পড়ে কিডন্যাপারের স্ত্রী বিক্রি করতে দেয় নাই। আয়ানকে ওরা পালছে। ওদের পুলিশ ধরলে একজন আয়ানকে এতিমখানায় দিয়ে চলে যায়। আল্লাহ চাইলে কি না পারে। হ্যাঁ, আয়ান কিরে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, খেতে দেই। আহিল, এখন পাখিটাকে রাখো। ওয়েট মামা, নানু আমাকে কিছু খাবার আর পানি দিতে পারবেন? আহারে সোনা, আমার ক্ষুধা লাগছে তোমার? আসো, আমি তোমাকে খাওয়া দেব। না, আমি খাবো না, পাখিকে খাওয়াবো। আহিল, তুমি এত নাড়াচাড়া করো না, পাখিটা তো ভয় পাচ্ছে। তুমি চুপচাপ বসে থাকো, আমি পাখির খাবার নিয়ে আসছি। আয়ন রান্নাঘরে গিয়ে কুমড়োর বীজ নিয়ে এসেছে। পাখির খাঁচা এক হাতে নিয়ে আইলকে অন্য হাতে দিয়ে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। দুজন ছাদিকে পাখিটাকে রেখে বীজগুলো খেতে দিল। একটা বাটিতে পানি দিয়ে রেখে দিল। আহিলকে বলো, আব্বু চলো এখন যাই, ওই ভয়ে খাইতে চাচ্ছে না। আমি খেতে দেখবো। তুমি চলো, পরে এসে দেখবো। তোমার তো ক্ষুধা লাগছে তাই না? হ্যাঁ। তাহলে চলো। আয়ন আহিলকে কাঁধে তুলে নিয়ে যেতে লাগলো। রুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিচে গেল। আয়নের আম্মু খেতে দিল। আয়ন আহিলকে খাওয়াই দিতে লাগলো আর নিচে খেতে লাগলো। নদীর আম্মু
বলে ওঠে। দেখ দেখ তোর ছেলের অবস্থা, আমাদের সারা বাড়ি ঘুরিয়ে এক লোকমা খাইতে চায় না, আর সেখানে মামাকে পেয়ে তার সাথে ভদ্র বাচ্চার মতো করে খাচ্ছে। শাশুড়ি আম্মু, তোমার আর আমার লাভ হবে। আমাদের বাচ্চা হইলে বাচ্চার বেশি চিন্তা করতে হবে না, বাচ্চার বাবা যথেষ্ট। রাইসার কথা শুনে সবাই হেসে দিল। নদী আয়নের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। রাইসা ওকে নিয়ে কত স্বপ্ন দেখছে। না, এখন থেকে যত তাড়াতাড়ি পানি চলে যেতে হবে। ওর প্রতি মায়া বাড়ানো যাবে না। এখানে থাকলে ওর প্রতি ভালোবাসা জন্ম নিবেই, যত দূরে সরিয়ে রাখতে চাই না কেন। ওই তো আমার হাজবেন্ড, একবার না একবার ওর প্রতি ভালোবাসা প্রকাশ হয়ে যেতে পারে। এখন থেকে যাব কিভাবে? নদী সবার দিকে তাকালো। আয়ন আহিলকে খাওয়াই দিয়ে নিজে খেয়ে নিল। রাকিব বলে ওঠে। আয়ান, বের হবি নাকি বাসায় থাকবি? যাব। আয়ন রাকিবের সাথে বের হইতে যাবে, দৌড়ে আহিল এসেছে, পা জড়িয়ে ধরে বলে। মামা আমিও যাব। আব্বু, আমি তো অনেক দূরে যাব। তুমি ওইখানে গেলে তোমার ভালো লাগবে না। তুমি তোমার পাখি বন্ধুর সাথে খেলা করো গা। না, আমি তোমার সাথে যাব। আহিল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এইদিকে আসো, আয়নকে যেতে দাও। না মামা, আমি তোমার সাথে যাব। মামা, আমরা তো নদীতে যাব, ওইখানে অনেক পানি, তুমি ডুবে যাবে, ওইখানে বাচ্চাদের যাওয়া উচিত না। মামা তো আছে। আহিল, তোমার পাখি কিন্তু কষ্ট পাবে। তুমি চলে গেলে ওই বলবে আমার মালিক আমাকে রেখে গেল। ওই অনেক কান্না করবে। তুমি কি চাও পাখিকে কান্না করাতে? না। আয়ন সুন্দর করে বুঝালে আহিল আর বায়না ধরল না। আয়ন রাকিবের সাথে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ন বাসে আসলো। সবাই চমকে গেল। আয়নের আম্মু দৌড়ে এসেছে, আয়নকে ধরে বলল। আয়ান, কি হয়েছে তোর? পায়ে ব্যান্ডেজ কেন? আব্বু, আম্মু তেমন কিছু না, ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছি। কিভাবে খেলো যে ব্যথা পাও? আর খেলতে যাবি না, যা রুমে গিয়ে গোসল করে নে। আহিল কোথায়? ওকে তো দেখছি না। কি ওই পড়তে বসেছে? আতিয়ার সাথে পড়তে বসেছে। যা রুমে যা। আয়ন রাকিবকে ধরে যেতে লাগলো। আয়নের আম্মু, নদীর আম্মু বলে উঠল। ওকে কিছু বলে লাভ নাই, ওর যা ভালো লাগে তাই করা শুরু করে। বরফ দেওয়া উচিত, আমি যাই। রাইসা চলে গেল। নদীও সিঁড়ি পেয়ে উপরে গেল। আয়ন আতিয়ার রুমে উকি দিলে আহিল আয়নকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরল। আয়ন কোলে তুলে নিয়ে নদী বলে ওঠে। আহিল নামো, তোমার মামার পায়ে ব্যথা পেয়েছে। সমস্যা নাই। মামা নামিয়ে দাও। কিভাবে ব্যথা পেলে? খেলতে গিয়ে চলো রুমে যাই। আয়ন কোলে তুলে নিলে নদী বলে ওঠে। আয়ন রাকিবকে ধরে আহিলকে কোলে নিয়ে যেতে লাগলো। নদী বলে ওঠে। ওকে নামিয়ে যাও, হাঁটতে পারছো না, আবার ওকে কোলে নিয়ে যাচ্ছ। আহিল, আমার কোলে আসো। আপনাদের এত কথা বলতে বলছি। আয়ন ওকে নিয়ে চলে গেল। আয়ন খাটে বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। রাইসা শার্ট প্যান্ট বের করে দিল। আয়ন গোসল করে বের হলে হাসি দিতে লাগলো। রাইসা বলে ওঠে। নদীতে গোসল করেছিলে নাকি? হুম। বোঝা যাচ্ছে আবার জ্বরও আসবে। তোমাকে না কতবার বলেছি গোসল করলে শরীর মাথা মুছে নিবে। রোদে থেকে তো সব পানি শুকিয়ে ফেলছিলে, তাই না? আরে বাতাস, ওইখানে অনেক সবার এক অবস্থা। এখন বুঝ এক মজা। এই নে শার্ট প্যান্ট পরে নে। তুই যা। আমি থাকলে কি সমস্যা? পানি তো হাঁটতে পারছিস না। এই দুজন ঝগড়া কম কর। আয়ান, আমি বাসায় যাই। রাইসা, তুই কি যাবি? রাত হয়ে গেছে, কিন্তু বাসায় চল, একা আবার যাইতে পারবি না। যা, তুই সকালে আসিস যা। রাইসা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ন খাটে বসে প্যান্ট পরতে লাগলো। আয়ন ফোনে গেম খেলতে লাগলো। নদী রুমে ঢুকতে আয়নকে খালি গায়ে দেখে লজ্জায় পড়ে গেল। আয়ন বলে ওঠে। এত লজ্জা পাওয়ার কি আছে? কই লজ্জা পেলাম? আহিল, রুমে আছো? না, মামার সাথে থাকবো। একটু মাথাটা মুছে দিবে, হাতে ব্যথা লাগছে। আয়নের কথা শুনে নদী তোয়ালেটা নিয়ে মাথা মুছিয়ে দিতে লাগলো। আয়ন আহিলের দিকে পিছনে ঘুরে দেখে নদী পেটে হালকা করে কিস করে দিল। নদী কেঁপে ওঠে। রাগি লুক নিয়ে তাকালে আয়ন আস্তে আস্তে বলে ওঠে। বউ, এত হট হইলে নিজেকে কি কন্ট্রোল করা যায়? তুমি এত হট কেন? স্টুপিড কোথাকার, থাপ্পড় খেও না। আহিল যা দেখে তাই শিখে ফেলে কিন্তু। আহিল, আব্বু কিছু দেখছো? কি মামা? কিছু না। আয়ন দাঁতে দাঁত চেপে হাসি দিলে। নদী জোরে জোরে মাথার চুল
টানতে লাগলো মোছার নাম করে। আয়ান বলে ওঠে, ওই কি করো, লাগছে তো। আরে কি করছো? আস্তে আস্তে মুছে দাও। এর থেকে ভালো মুছে দিতে আমি পারি না। এইটা আমার মুছে দেওয়ার ধরন। মাম্মা, তুমি তো আমাকে আস্তে আস্তে দাও। মামার উপরে রাগ করছো নাকি? তুমি গেম খেলো, এই দিকে তাকাতে হবে না। আইলার কিছু না বলে ফোনে গেম খেলতে লাগলো। আয়ন হাত ধরে টান দিয়ে ঘুরে কোলে বসিয়ে দিল। আহিল দৌড়ে এসেছে, আয়নের কাঁধে উঠে পড়ল। আয়ন বলে ওঠে, তোমার আম্মুকে শিক্ষা দেওয়া উচিত। আমার চুলের কি হাল করছে। মামা ছাড়ো ছাড়ো, মাম্মা কান্না করবে। মাম্মাকে ছাড়ো। তোমার মাম্মাকে বলো আমাকে আই লাভ ইউ বলতে। মাম্মা আই লাভ ইউ বলো। একদম না। আয়ান ছাড়ো বলছি না, না হলে কিন্তু চিৎকার দিব। আই লাভ ইউ বলে ছাড়তে কও, তাহলে ছেড়ে দিব। তোমাকে আমি ভালোবাসি না, সেখানে আই লাভ ইউ বলার প্রশ্নই আসে না। আমিও হাত ছাড়বো না। পায়ে মারবো নাকি? না। তাহলে ছাড়ো, না হলে দিলাম। আয়ন কিছু বলবে, কারোর আসার শব্দ শুনে তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিল। আহিল আয়নের মাথা তোয়ালে দিয়ে মুছে দিতে লাগলো। আয়ন ঘুরে কোলে নিয়ে এসেছে, গালে চুমু দিয়ে বলে, আমার আব্বুটা তো আমাকে ভালোবাসে, তাই না? হ্যাঁ মামা। আহিল, তোমার পাখির কাছে যাবে না? ভাইয়া, কি হয়েছে? তোমার পা ফুলে গেছে মনে হচ্ছে। তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। বরফ বের করে দিব কি? না, আহিলকে নিয়ে যা। আতিয়া আহিলকে নিয়ে চলে গেল। নদী যেতে নিলে আয়ন নদীর হাত ধরে টান দিতেই নিজের কাছে টেনে নিল। নদী আয়নকে বলতে লাগলো, আয়ান ছাড়ো বলছি, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আয়ন নদীকে খাটের উপর ফেলে দিয়ে দুহাত চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ধাক্কা দিতেই আয়ন ঠোঁট ছেড়ে দিয়ে কিছু বলতে যাবে, তখনই কেউ বলে ওঠে, ভাইয়া, এসব কি করছো? আতিয়ার কণ্ঠ শুনে আয়ন তাড়াতাড়ি করে নদীর উপর থেকে উঠে পড়ল। নদী লাফ দিয়ে উঠে পড়ল। আতিয়া রেগে বলে ওঠে, ভাইয়া, তুমি এত খারাপ? উনি আমাদের বড় বোন হয়, আর তুমি তার সাথে ভাবতে ঘৃণা হচ্ছে। বড় আব্বু সাথে কত বছর পর আবার সবাই মিল হয়েছে, আর সেখানে তুমি কি না এমন কাজ কিভাবে করতে পারলে? নদী আপু যদি নিচে গিয়ে কিছু বলে তাহলে কি হবে, বুঝতে পারছো? আপু, ভাইয়ার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ কারোকে কিছু বলেন না। সবাই কত খুশি, এসব বলে এক নিমিষেই সব শেষ হয়ে যাবে। আহিলকে কোথায় রেখে আসলি? বড় আব্বু নিয়ে গেছে খাওয়াতে। দরজা লাগা, আমি তোকে কিছু বলবো। কি বলবে? হ্যাঁ, তুমি যে কাজটা করছো ভাবতে ঘৃণা হচ্ছে। আমি উঠতে পারতেছি, দরজা লাগা, তারপর বলতেছি। আতিয়া উত্তেজিত হয়েও না, আমি কাউকে কিছু বলবো না। ধন্যবাদ আপু। আপু, এখান থেকে চলো, ফালতু কোথাকার। তুমি যেন আমাকে আর কখনোই ডাকবে না। তোমার মতো ফালতু ভাইয়ের দরকার নাই আমার। নদী চলে গেলে আয়ন আতিয়াকে বলল, আতিয়া তুই যাস না, দরজাটা লাগিয়ে দিয়ে আয়। তোমাকে একটা সত্যি কথা বলবো। তোমার মতো ভাইয়ের কোনো কথা শোনার কোনো ইচ্ছে আমার নাই। ওই চুপ করবি? একবার কথা বলতে নিলে যেন কথা বন্ধ হতে চায় না। নদী আমার স্ত্রী। আয়নের কথা শুনে আতিয়া চোখ বড় বড় হয়ে গেল। আতিয়া দরজা লাগিয়ে দিয়ে কাছে এসে বলল, মাথায় কি সমস্যা হয়েছে তোমার? আয়নোর ডায়েরিটা নিয়ে আসতে বলল। আতিয়া নিয়ে আসলো। আয়ন ডায়েরি থেকে নদীর পুরনো পিক দেখিয়ে বলল, মাথা আমার ঠিক আছে। আমি আহিলের জন্মদাত্রী পিতা। আমার সাথে নদীর বিয়ে হয়েছিল। আমি সেই ছোট ছেলে যার সাথে নদীর বিয়ে হয়েছিল। আমার মাথা ঘুরাচ্ছে। আপু, যদি তোমার বউ হয় তাহলে তুমি সবাইকে কেন বলছো না? কি বলবো? নদী আমাকে মেনে নিতে পারতেছে না। ওই আমার সিনিয়র জন্য ওই কাউকে বলতে দিচ্ছে না। এটা কোনো কথা? তোমরা বিয়ে করার সময় করছো আর সবাইকে বলার সময় যত ঝামেলা। আমার কোনো ঝামেলা নাই, নদী সব ঝামেলা করতেছে। খালি বলে রাইসা ভালোবাসে, রাইসার সাথে সুখে থাকবো। ওকে আমি ভালোবাসি না, আমার নাকি এইসব আবেগ। ওই নাকি বুড়ি আরও নানা ধরনের কথা বলে, যেখানে ওই মেনে নিতে পারছে না সেইখানে সবাইকে বলে রেগে যদি চলে যায়। আহিলকে আমি হারাতে চাই না। আর ওই সত্যি ভালোবাসে কিনা তাও জানি না। যদি সত্যি ওই আমার সাথে না থাকতে চায়, উদয় সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না। যেমন আছে এমন তার থেকে ভালো।
তুমি কি জানতে চাও আপু তোমাকে ভালোবাসে নাকি না? ওর থেকে জানা সম্ভব না। সব সময় এক কথা বলে, আমার যোগ্য না নাকি ও। ওয়েট, আমি তোমাকে একটা আইডিয়া দিই। আমিও আমার ভাতিজাকে হারাতে চাই না। আমাকে বলছো যখন, তখন আমার ভাবি ভাতিজাকে কিভাবে আমাদের কাছে রাখার লাগে সেটাই আমি দেখে নেব। তুমি শুধু আমার কথা মতো চলো। কি আইডিয়া শুনি? আতিয়া আয়নকে বুঝাতে লাগলো। আয়ন সব শুনে বলে, কাজ হবে কি? চেষ্টা তো করতে পারো, তাই না? নিজের সন্তানের মুখে মামা ডাক শুনতে কেমন লাগে ভাইয়া? আতিয়া কথাগুলো বলে হাসি দিল। আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলে, মজা নিতাছস? আরে না, একটু ফান করলাম। আতিয়া কথাগুলো বলে হেসে দিল। আয়ন রেগে গেল। আতিয়া হাসতে হাসতে বের হয়ে গেল। আবার দরজায় উকি দিয়ে বলল, আহিলের মামা। আতিয়ার, তোকে তো আমি। ধরতে পারবেন না ভাইয়া, কুল হয়ে থাকো। আতিয়া হেসে চলে গেল। আয়ন খাটে পা ঝুলিয়ে শুয়ে পড়ে বিড়বিড় করতে লাগলো। নিজের সন্তানের মুখে মামা ডাক শোনা যে কত কষ্টের, সেইটা যদি বুঝতি রে বোন। আয়ন কথাগুলো বলে শুয়ে থাকলো। 9টার দিকে আহিল রুমে এসে আয়নের কোলে শুয়ে পড়ল উপর হয়ে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে দেখে আয়ন অবাক হয়ে গেল। আব্বু কি হয়েছে? কান্না করছো কেন? মামা মাম্মাকে অনেক মারছে। আমি মাম্মার সাথে কথা বলবো না। মাম্মা পচা হয়ে গেছে, আমাকে আর আগের মতো ভালোবাসে না। মারছে মানে? আচ্ছা কান্না করো না, আমি বকা দিয়ে দিব। আয়ন আহিলকে বুকের উপর তুলে চোখ মুছিয়ে দিয়ে হাসানোর চেষ্টা করতে লাগলো। আহিলকে কাতুকিতু দিলে আহিল খিলখিল করে হাসতে লাগলো। 10টা বেজে গেলে আয়নের আম্মু এসে বলল, আয়ান, খাবার খাবি না? ভালো লাগছে না আম্মু, ঘুমাবো। লাইটটা অফ করে দিয়ে যাও। আহিল ঘুমিয়ে গেছে নাকি? হুম। হালকা খেয়ে নে, আমি খাবার নিয়ে আসবো। না আম্মু। আয়নের আম্মু লাইট অফ করে দিয়ে চলে গেল। আহিলকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। নদী আহিলকে নিতে আসলে আয়নের হাতে হাত পড়তে চলে গেল। নদী ভাবতে লাগলো। নদী আহিলকে এক সাইডে শুয়ে দিল। নদী ডিম লাইটের আলোতে পাশের বাটিতে পানি নিয়ে ওড়না দিয়ে মাথায় জলপট্টি দিতে লাগলো। আয়ন জ্বরের ঘরে নদীর হাত বুকের সাথে চেপে ধরে বলল, নদী, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যাও না। নদী বুঝতে পারলো ঘুমের ঘরে কথাগুলো বলছে। আয়নের হাত আস্তে আস্তে সরিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে তোয়ালে ভিজিয়ে নিয়ে এসেছে। আয়নকে আস্তে আস্তে আদর্শ করে বসিয়ে দিল। আয়নের শার্ট খুলে শরীর মুছিয়ে দিতে লাগলো। আয়ন আস্তে আস্তে চোখ খুলে নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী হাত পা সব মুছে দিতে লাগলো। আয়নকে শুয়ে দিতে গেলে আয়ন নদীর হাত ধরে বলে, আমাকে যদি তুমি ভালো না বাসো তাহলে এত রাতে ঘুমানো বাদ দিয়ে আমার সেবা কেন করছো? এখানে ভালোবাসার কি হলো? মানুষ মানুষের বিপদে যদি পাশে না থাকতে পারি তাহলে কি হলো? তো এত রাতে একটা যুবকের ঘরে এসেছে, তার সেবা করার কোনো মানে হয় না? আমি তোমার হাজবেন্ড হই দেখে তুমি আমার সেবা করছো, অন্য কারো হইলে কখনোই আসতে না। হাত ছাড়ো, ঘুমাও। আয়ন নদীকে টান দিয়ে নিচের উপর ফেলে দিল। নদী উঠতে গেলে আয়ন নদীকে জোর করে বুকের সাথে জড়িয়ে ধরে থাকতে লাগলো। নদী বলতে লাগলো, আয়ন বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমাকে ছাড়ো, না হলে খুব খারাপ হয়ে যাবে। ছাড়বো না, যা খারাপ করার করোগা। আয়ন সত্যিই কিন্তু খারাপ হয়ে যাবে, ছাড়ো বলছি। আয়ন নদীর কথা না শুনে নিজের নিচে ফেলে নদী 2 হাত চেপে ধরে গলায় কিস করতে লাগলো। নদী আয়নের শক্তির সাথে পেরে উঠল না। আয়ন নদীকে আস্তে আস্তে মাতাল করে দিতে লাগলো। নদীর সাথে জোরাজোরি করতে করতে নদী এক পর্যায়ে রাগ কন্ট্রোল করতে না পেরে আয়নের পায়ে ব্যথা দিলে আয়ন ব্যথায় কুকড়ে উঠল। আয়ন নদীকে ছেড়ে দিয়ে নদী উঠে সজোরে থাপ্পড় মেরে চিল্লায় বলে ওঠে, ব্যাস, অনেক হয়েছে, আর না। কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি না। 5 বছর আগে নিজের ভুলের কারণে তোমাকে আমি বিয়ে করেছিলাম। সেদিন রাতে ভুলের জন্য আহিল পেটে চলে এসেছিল। আহিলকে আমি ফেলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি তো মা, তাই ফেলে দিতে পারি নাই। 3 বার গেছি ফেলে দিতে, প্রতিবার ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আমি তোমার কোনো স্মৃতি রাখতে চাই নাই। তোমাকে আমি ভালোবাসি ভাবলি কিভাবে? আমার আর তোমার যায়? নেশার ঘোরে তোমাকে সাথে নিয়ে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলাম। একটা ভুলের জন্য আজ এত দূর। সিনিয়র জুনিয়র কখনোই একসাথে সংসার করা সম্ভব না।
আমি তুমি যদি দাঁড়াই সবাই ভাই বোন বলবে, জামাই কেউ বলবে না। তাই কান খুলে শুনে রাখো, রাইসা তোমাকে ভালোবাসে, তাকে নিয়ে ভাবো। ওর সাথে তোমাকে ভালো মানায়, আমার সাথে না। নদীর কথাগুলো শুনে আয়নের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নদী রাগের ঘরে আবার বলে উঠল, কথাগুলো মাথার ভেতরে গেঁথে রাখো। সুন্দর ভবিষ্যৎ আছে, ওইটা নিয়ে থাকো। আমার ছেলে আছে, আমি আমার ছেলেকে নিয়ে সারা জীবন পার করে দিতে পারবো। আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না, বুঝতে পারছো? তোমরা ছেলেরা হইলে বেঈমান। তোমরা প্রথম প্রথম ভালোবাসা দেখিয়ে হুট করে এসে একদিন বলবে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার তোমাকে ভালো লাগে না, আমার ফ্যামিলি মানবে না, তুমি অনেক রুট, এইটা ওইটা, তোমার সাথে চলা যায় না, হাজার কথা বলে ছেড়ে চলে যাবে। এইসব নাটক আমার সাথে একদম করবে না। নদী আরও অনেক কিছু বলে চলে গেল। আয়ন কথাগুলো মেনে নিতে পারল না। আয়নের চোখের পানি গড়িয়ে পড়তে থাকলো। আয়ন বলতে লাগলো, ওকে আমি রাইসাকে বিয়ে করব, তোমার ইচ্ছে পূর্ণ করব। আয়ন আহিলকে জড়িয়ে ধরে শুয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। সকালে আহিলের ঘুম ভাঙলে দেখে আয়নের চোখে পানি। আহিল তাড়াতাড়ি উঠে বলে, মামা কান্না কেন করছো? কই চোখে কিছু গেছে? দেখি কি গেছে। আয়নের চোখের ভিতরে দেখতে লাগলো। আহিল কিছু না পেয়ে বলল, কই কিছু তো পেলাম না। চলে বের হয়ে গেছে পোকা। ও আচ্ছা, হুম। থাকো, রুমে যাই ফ্রেশ হয়ে আসি। আহিল উঠে চলে গেল। আয়ন খাট থেকে নামতে গিয়ে চক্কর দিল। আয়ন অনেক কষ্টে উঠে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। আতিয়া রুমে আসলে আয়নকে বলল, ভাইয়া, আপুর সাথে কি কিছু হয়েছে তোমার? রাতে চিল্লাপাল্লা শব্দ আসলো, আপুর চোখ দেখলাম ফুলে গেছে। কিছু হয় নাই। আতিয়া আমার বোতলটা একটু ভরে নিয়ে এসেছে, দিবি? গলা শুকিয়ে আসছে। তুমি কান্না করছো? না। আতিয়া আয়নের পাশে বসলে শরীরে হাত দিলে দেখে জ্বর এসেছে। আতিয়া কিছু বলবে তখনই রাইসা রুমে এসে আয়নের কাছে এসে বলে, কি অবস্থা পায়ের? ভালো। তোর পা তো ফুলে গেছে অনেক। সাথে জ্বর এসেছে? বলিস কি? রাইসা আয়নের কপালে হাত দিয়ে চমকে গেল। রাইসা আয়নকে বলল, থাক, আমি খাবার নিয়ে আসি, সাথে মেডিসিন নিয়ে আসি। রাইসা চলে গেল। আতিয়া বলে ওঠে, কি হয়েছে বলো তো? বাদ দে, কথা বলতে ভালো লাগছে না। যাই হোক, এখন একটা কাজে লাগাতে পারো। দরকার নাই, আমি রাইসাকে বিয়ে করব। সেই আমাকে সত্যি ভালোবাসে না, রাতে সেই বলে দিয়েছে। কি বলছে? কিছু না, যা তো, ভালো লাগছে না। আয়নকে বিরক্ত হতে দেখে আতিয়া কিছু না বলে চলে গেল। আয়ন ভাবতে লাগলো, এই 3বার আহিলকে ফেলে দিতে গেছে। দেখ আমার ভুল, আমাকে কেন এই ভালোবাসবে? আমাদের মাঝে তো ভালোবাসা জন্ম নেওয়ার প্রশ্ন ওঠে না। আমার ভুল, শুধু শুধু আমি ওকে বিরক্ত করছি। আর করব না, ওকে বিরক্ত থাক ওর মতো। একতরফা ভালোবাসা সব সময় কষ্ট দেয়, তোকে কষ্ট পেতে হবেই। সো মনকে শান্ত করায়ান। আয়ন নিজের মনকে বোঝাতে লাগলো। রাইসা এসেছে, আয়নের পাশে বসলো। আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন রাইসার দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাইসা আয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার হাজবেন্ড, এভাবে তাকিয়ে আছেন কেন? বোঝার চেষ্টা করি। কি? কিছু না। আচ্ছা রাইসা, তুই কি সত্যি আমাকে ভালোবাসস? তোর কি মনে হয়? হ্যাঁ। আমি আবার কি মনে করব? সোজাভাবে বল, ভালোবাসস? হ্যাঁ। বিয়ে করতে চাস আমাকে? কি হয়েছে তোর, হঠাৎ এইসব কেন বলছিস? আচ্ছা ধর তুই আমাকে ভালোবাসস, আমি তোকে ভালোবাসি না, অন্য কাউকে ভালোবাসি, তাহলে তুই কি করবি? তুই কি সত্যি কাউকে ভালোবাসিস নাকি? অতিরিক্ত কথা না বলে উত্তর দে। একতরফা ভালোবাসাটা কষ্টের, এটা আমরা সবাই জানি। এখন ভালো যেহেতু বেসে ফেলছি, সেখানে তুই কিসে ভালো থাকবি সেইটাই মেন। তুই যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকস, তাহলে আমি না হয় দূর থেকেই তোকে ভালোবেসে গেলাম। হয়তো আমার কষ্ট হবে, বাট প্রিয়জনার সুখ দেখারও আনন্দ আছে। ও আচ্ছা। তোর কি হয়েছে রে? কাউকে ভালোবাসস নাকি? সত্যি করে বল। কিছু হয় নাই। আচ্ছা যা, আমি শুয়ে থাকি, মাথা ব্যথা করছে। মাথায় হাত বুলিয়ে দে, ওয়েট কর।
রাইসা হাত ধুয়ে আয়নকে মেডিসিন খাওয়াই দিল। আয়নের মাথা রাইসা নিজের কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আহিল নদীকে টেনে নিয়ে আসলে নদী আয়নকে রাইসার কোলে দেখে থমকে গেল। আহিলের গালে থাপ্পড় দিয়ে বলে ওঠে, তুই যা তোর মামার কাছে, আমাকে টানোস কেন? আর একবার যদি ডাকোস তোর খবর আছে। আদর দিয়ে বাদর বানিয়ে ফেলেছি যত সব। নদী রেগে চলে গেল। আহিল কান্না করতে লাগলো। আয়ন রাগ হতে লাগলো। রাইসা বলে ওঠে, আব্বু কান্না করে না, এদিকে এসো। তোমার আম্মু তো ব্যস্ত, অফিসের কাজ করছে। তুই তাকে ডাকছো কেন? এদিকে আসো। আহিল আমার কাছে আসো সোনা। আয়ন নামতে যাবে, রাইসা থামিয়ে দিয়ে আহিলকে নিয়ে আসলো। আয়ন আহিলকে শান্ত করতে লাগলো। এক সপ্তাহ পর আয়ন ফ্রেশ হয়ে নিচে নামলো। নদী রেগে দেখে আইলে কালে থাপ্পড় মেরে দিল। আয়ন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ডেকে নদীর কাছে গিয়ে নদীর হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে সজোরে থাপ্পড় মেরে দিল। নদীর সিটকে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, এটা তুই কি করলি? ও তোর বড় বোন, তুই ওকে এভাবে থাপ্পড় মারলি কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ, অন্য রাগ এই ছোট বাচ্চার উপরে কেন দেখান? ওকে যে থাপ্পড় মারেন আপনার কেমন লাগছে? বাচ্চা ছেলেটার উপরে যখন ইচ্ছে তখন থাপ্পড় দেন। নদী রেগে বলে ওঠে, আমার ছেলেকে আমি মারবো নাকি বকা দিব সেটা আমার একান্তই ব্যাপার। তুমি আমাদের মাঝখানে কেন আসছো? তুমি কে? হ্যাঁ, আমাদের মা ছেলের মাঝখানে তুমি আসবে না। আমি চাই না তুমি আমাদের মাঝখানে এসে কথা বলো। ভালোই তো ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। নদী এভাবে কেন বলছি? ওই আহিলকে ভালোবাসে তাই সহ্য করতে পারে নাই। আর তুই এক সপ্তাহ ধরে কি শুরু করছস? তোর মেজাজ সব সময় খিটখিটে থাকে কেন? বাচ্চাটার ওপরে সব সময় চিল্লাস কেন? আপু, আহিলের সাথে আপনি বেশি খারাপ ব্যবহার করছেন। আমার ছেলের সাথে যা ইচ্ছে আমি তাই করব, সেটা আমার ব্যাপার। সব সময় লাফালাফি এত করা লাগবে কেন? চুপচাপ থাকতে পারো না? বারবার বলছি দুষ্টুমি করো না, কানের ভেতরে ওর কথা যায় না। গ্লাসটা ভেঙে কি করে ফেলেছে? অ্যান আহিলকে কোলে তুলে নিয়ে টি টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে বলে, ডিল ফেলে দাও। না মামা, আমি আর ফেলবো না। আমি ইচ্ছে করে ফেলি নাই মামা, আমার হাতের সাথে টুক করে লেগে পড়ে গেছে। তুই যা ইচ্ছে করবে, যা মন চাইবে তাই ভাঙবে। আমার ছেলেকে এসব কি শিখাচ্ছ? আহিল, নামো কোল থেকে। নদী আহিলকে টান দিয়ে নামাতে গেলে আহিল হাতে ব্যথা পেলে আইনের আগে হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, নিজের সীমা অতিক্রম করেন না। আমার ছেলেকে নামিয়ে দাও আয়ান, আমার রাগ তুলো না তুমি। নামাবো না, তোমার যা করার করো, যাও। আয়ন আহিলকে কোলে নিয়ে চলে যেতে নিলে নদী আয়নকে পিছন থেকে ধরে বলল, আহিলকে নিয়ে আমি চলে যাব। আহিল, নামো কোল থেকে, নেমে যাও, রেডি হয়ে নাও, নিজের কাজে নিজে করো, যাও। আহিল কোথাও যাবে না, আহিল আমার সাথে থাকবে। ওই আমাকে ছাড়া কখনোই থাকতে পারবে না, আর আমি যেখানে যাব আমার ছেলে সেখানেই যাবে। নদী একা শহরে গিয়ে কি করবে? তুমি না আরো 1 মাস থাকতে চাইলা? থাকতে চাইছিলাম, আপনার ছেলে আমার ছেলেকে একদম ফালতু বানিয়ে দিচ্ছে। আচ্ছা, রাগ করো না। আয়ান বাচ্চাদের একটু বেশি ভালোবাসে তো। আহিলকে নামিয়ে দে আয়ান। নদীকে রাগানোর খুব দরকার আছে তোর। নামা বলছি। না, নামাবো না, আহিল আমার কোলে থাকবে। আয়ান, আপু পছন্দ করছে না। আপুকে আরো রাগিয়ে দিও না তো। আয়ন কারোর কথা না শুনে আহিলকে নিয়ে যেতে নিলে নদী আহিলের হাত ধরে টান মালে আহিল চিৎকার দিয়ে উঠল। আয়ন পিছনে ঘুরে তাকালে আহিলের হাত ধরে কান্না করতে দেখে বুকের ভিতরে কেঁপে উঠল। আয়ন আহিলের হাত ধরে বলে, নদী, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? ওর হাত ব্যথা দেওয়া কি খুব দরকার ছিল? নদী আহিলকে কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সামনে থাকা টি টেবিলে সজোরে একটা ঘুষি মারল। কাজগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেল। সবাই চমকে গেল। আহিল ভয়ে নদীকে জড়িয়ে ধরল। আয়নের হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়নের হাতে রক্ত দেখে নদী বুকের ভিতর কেঁপে উঠল। নদী নিজের অজান্তে আহিলকে বসিয়ে দিয়ে আয়নের হাত ধরে বলে, এটা কি করলে? হাতের পাওয়ার দেখাচ্ছ নাকি? হাত দিয়ে রক্ত পড়ছে। ছাড়েন,
রক্ত পড়ছে, পড়তে দেন। আপনি তো চাইছেন, দেখতে থাকেন। দেখো, আমি চাই না আমাদের মাঝে তুমি আসো। হাত ছাড়েন। নদীর অন্য টান দিয়ে ছিঁড়ে আয়নের হাত বেঁধে দিতে গেলে আয়ন এক ঝটকে সরিয়ে দিয়ে বলে ওঠে, হাতের কাটা দেখে নিজের ওড়না ছিঁড়ে হাত বাঁধতে এসেছেন। মনের ভিতরে ক্ষত করে দিয়েছেন, ওইটা আমি কি দিয়ে ঠিক করব বলতে পারেন? ছাড়েন আমার হাত। আয়নের কথা শুনে নদী চুপ হয়ে গেল। নদী আয়নের হাত ধরে বাঁধতে গেলে আয়ন চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আয়ন সজোরে ধাক্কা মেরে বলে, সরে যাও। রক্ত পড়ে মরে গেলেও তোমার হাতে ব্যান্ডেজ আমি পরবো না। রাইসা এগিয়ে যেতে চাইলে রাকিব হাত ধরে ফেলে। যেতে মাথা নেড়ে না করলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, শুনেন, আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই। আমি আপনার থেকে কিছু চাই না। আপনি আহিলকে আর কষ্ট দিয়েন না। আমার রাগ আহিলের উপর খাটিয়েন না। আমার এখানে অনেক কষ্ট হয়, আহিলের চোখের পানি আমার সহ্য হয় না। আমার এখানে অনেক ব্যথা করে। আয়নর বুকে হাত দিয়ে কথাগুলো বলতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় এত মায়া বাড়ানোর কোনো দরকার নেই। আমি আহিলকে নিয়ে চলে যাব, তাই আমার মনে হয় আহিলের প্রতি এত ভালোবাসা মায়া বাড়ানোর কোনো দরকার নেই। আহিল অলরেডি তোমার ভক্ত হয়ে গেছে। আমি চাই না আহিল তোমার ভক্ত হয়ে যাক। আমি না থাকলেও আহিল তোমার সাথে থাকলে সব কিছু ভুলে যায়। আহিল এখন আমাকে ছাড়াই তোমার সাথে ঘুমাতে যায়। আমি না করলেও আমাকে ঘুম পাড়িয়ে ওই তোমার কাছে চলে যায়। আমার হিংসা হয়, আমি আমার সন্তানের ভাগ কাউকে দিতে চাই না। আহিল শুধু আমার সন্তান। ওই আমার সাথে 10টা কথা বলে, 10টার ভেতরে 99 বার তোমার কথা বলে, যেটা আমার সহ্য হয় না। আমি ওকে 10 মাস পেটে রেখেছি। আমি ওকে 4টা বছর ধরে লালন পালন করছি, কিন্তু ওই কয়েকদিনের ভেতরে তোমাকে বেশি ভালোবেসে ফেলেছে। আমার এইটাতেই জেলাসি হয়। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলে, বাহ নদী, বাহ। তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। যত তোমার কথা শুনি তত অবাক হয়ে যাই। আহিল আমার ভক্ত হয়ে গেছে জন্য তোমার জেলাস হয়, তোমার কষ্ট হয়। আর আমার কষ্ট হয় না, আমি তো মানুষ না। আমার তো কোনো কষ্ট নাই। নিজের সন্তানের মুখে মামা ডাক শুনতে হয়, এতে তো আমার কোনো কষ্ট হয় না। নিজের সন্তানকে ভালোবাসতে গেলেও তোমার জেলাসি হয় বা তোমার তুলনা হয় না। আয়নের কথা শুনে সবার চোখ বড় বড় করে ফেলো। আয়ন কান্না করতে করতে বলে ওঠে, আমার তো ইচ্ছে করে আমার সন্তানের মুখ থেকে আব্বু ডাক শুনতে, ওর মুখ থেকে মামা ডাক শুনতে। আমার বুকের ভিতর ঝড় উঠে যায়। কই, আমি তো তোমাকে কখনোই বললাম না আর আমার সন্তান আমার ভক্ত, এতে তোমার এত সমস্যা? তুমি ওর মা আর আমি ওর বাবা না, তাই না? আমি বাবার জন্য আমার কোনো কষ্ট হয় না। জীবনে কি তোমার জুনিয়র হয়ে বড় ভুল করছি নাকি? তোমার কিছু কিছু কথা বুকের ভিতরে তীরের মতো এসেছে, গেঁথে যায়। কই, তাও তো আমি তোমাকে কিছু বলি নাই। আমি তোমাকে হাজবেন্ড হিসেবে মানি না। তুমি কি বাংলা কথা বোঝো না? নদীর কথা শুনে রাইসা কয়েক পা পিছিয়ে গেল। আয়ন রেগে বলে ওঠে, আরে, আপনাকে আমার স্ত্রী হিসেবে চাই না, আমি আমার সন্তানকে চাই। তোমার যেমন আহিলের উপরে অধিকার আছে, আমারও আছে। আমি ওর বাবা, আমারও অধিকার আছে আমার সন্তানের সাথে থাকার। তুমি একা কেন থাকবে? তুমি তোমার মতো থাকো, আমাকে আমার সন্তান দিয়ে দাও। কিসের সন্তান? আমি জন্ম দিয়েছি, আমি ওকে বড় করেছি। আমি তোমাকে দেওয়ার জন্য ওকে পেটে রেখেছিলাম নাকি? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, রাইসিকে বিয়ে করে সুখে থাকো, বাচ্চা কাচ্চা নিয়েও তাদের নিয়ে ভালো থাকো। আহিলের দিকে চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে ফেলতেও দ্বিধাবোধ করব না। নদীর কথা শুনে আতিয়া রেগে বলে, জন্ম দিয়েছেন বলে আহিলের উপরে সম্পূর্ণ আপনার অধিকার আমার ভাইয়ের নাই নাকি? আপনাকে অনেক দিন ধরে সহ্য করছি, কিছু বলি নাই দেখে আপনি নিজেকে কি ভাবেন? আতিয়া চুপ করো, আমি কথা বলছি, তুই মাঝখানে কথা বলিস না। বলবো না কথা, আমার ভাতিজাকে আমি দিব না। হয় উনি তোমাকে মেনে নেবে, আর না হয় উনি আহিলকে রেখে চলে যাবে। এসব কি হচ্ছে? সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আয়ান, তাহলে তুমি সেই আয়ান? হ্যাঁ, আমি সেই রহিমার দত্তক ছেলে। তাহলে আয়ান, তুমি কি আমাদের চেনো নাই? নদীকে চেনো নাই? আগে আমাদের একবার কেন বললে না? আপনার গুণধর মেয়ে বলতে না করছে। আপনার মেয়ে আমার সিনিয়র, এইটা নাকি সমাজে মুখ দেখানো যাবে না।
উনি আমার সাথে উনি দাঁড়ালে নাকি কেউ স্বামী স্ত্রী বলবে না, ভাই বোন বলবে। রাইসা আমার সমবয়সের জন্য। রাইসার সাথে আমি সুখে থাকবো, ওনার সাথে আমি সুখে থাকবো না। নদী, এইসবের মানে কি? ঠিক বলছি, এই আয়ান এখন যাকে ভালোবাসা ভাবছো ওইটা আবেগ। আবেগ কেটে গেলে সব ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। এইসব ভুল কথা। আমার আব্বু আম্মু বয়সের কত পার্থক্য, কোথায় তাদের ভালোবাসা তো আজও কমে নাই। আপনার মাথায় সমস্যা আছে, নিজে যা ভাবে সেটাই ঠিক, আর বাকিরা সব ভুল। হ্যাঁ, আমার মাথায় সমস্যা আছে, আমি কাউকে বিশ্বাস করি না। রনির সাথে আয়ানকে মেলানোর কোনো মানে হয় না নদী। সব ছেলেরাই এক, আমি কাউকে বিশ্বাস করি না। আমি আমার সন্তানকে নিয়ে থাকতে চাই, আমার লাইফে কোনো পুরুষ চাই না। নদী আহিলকে নিয়ে চলে গেল। আইন অবাক হয়ে নদীর আম্মুর দিকে তাকিয়ে বলল, রনিকে। রনি নদীর আগে বেস্ট ফ্রেন্ড ছিল। দুজন একে অপরকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে দেয়। 5 বছরের রিলেশনের পর নদী জানতে পারে রনি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। নদীর সাথে 5 বছর শুধু সময় কাটিয়েছে। রনি আসলে তুলিকে ভালোবাসতো, তাকে বিয়ে করেছে। নদী এইসব মেনে নিতে পারে নাই। রনিকে অনেক বোঝায়, ওই রনিকে ছাড়া বাঁচবে না। এইসব মিথ্যে। নদী রনির সাথে অনেক পাগলামো করেছিল। রনি এক পর্যায়ে নদীকে থাপ্পড় মেরে তুলি আসলে হাত ধরে বলে ওঠে তুলি ওর ফার্স্ট ভালোবাসা, আর ওই শেষ। নদী প্রথমে আবেগ কাজ করেছে, ভালোবাসা ছিল না, ওইটা ভালো লাগা ছিল। আর তুলিকে এই সত্যি করে ভালোবাসে। নদী যদি ওকে একটু ভালোবাসে তাহলে যেন কোনোদিন ওর সামনে না আসে। আসলে নদীর খবর আছে, আরও অনেক কিছু বলে হুমকি দেয়। নদী সেই আঘাত সহ্য করতে না পেরে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। সেখান থেকে নদী কোনো ছেলেকে বিশ্বাস করতে পারে না। নদীর আম্মুর কথা শুনে সবার চোখে পানি চলে আসলো। আয়ান বলে ওঠে, এই জন্য উনি আগে ড্রিঙ্কস করতো, আর মাঝে মাঝে চিৎকার দিয়ে কান্না করতো, মাঝে মাঝে হাত কাটতো। হ্যাঁ, একবার তো তুমি নিজেও ওকে বাঁচিয়েছিলে। হ্যাঁ। আয়ান, আমার মনে হয় এখানে নদী আপুকে ভুল বুঝে দূরে সরানো ঠিক হবে না। উনি বাজেভাবে ঠকেছে, সেখানে কাউকে বিশ্বাস করা কঠিন। তুই রাগ না করে তাকে বোঝানোর চেষ্টা করতে থাক, তার বিপদে আপদে পাশে থাক। নদী আপুর কথায় কষ্ট না পেয়ে আহিলের কথা অন্তত ভাবে, ওর জন্য একটু সহ্য করে নে। আমার বিশ্বাস তোর সত্যিকারের ভালোবাসায় সব কিছু ভুলে যাবে। হ্যাঁ, রাইসা একদম ঠিক কথা বলছে। প্রথমে নদী আপুর উপরে অনেক রাগ হচ্ছিল, এখন বুঝতে পারছি ওনার মনের ভিতরে কত কষ্ট জমে আছে। বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে লাস্টে যদি এমন বাজেভাবে ঠকায়, সেই মানুষ কাকে বা বিশ্বাস করবে? যাকে ভালোবাসা যায় সেই যদি ধোকা দেয়, সেখানে কতটা না কষ্টের। যে ধোকা খেয়েছে সেই ভালো জানে। রাইসা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে কখনোই বোন ছাড়া অন্য কোনো নজরে দেখি নাই। সমস্যা নাই, সরি বলতে হবে না। আমার থেকে নদী আপুর তোকে দরকার। আমার কষ্ট হবে, আস্তে আস্তে নিজেকে সামলিয়ে নিব। আর আমি তো জানি তুই আমাকে ভালোবাসিস না, তাই আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। আমি জানি একতরফা ভালোবাসা যেহেতু আমাকে কষ্ট পেতে হবে, তোকে এইসব নিয়ে ভাবা লাগবে না। যা আপুর কাছে যা। উনি আবার বাসায় যাওয়ার জন্য ব্যাগ না গুছালি হলো। আইন যেতে নিবে, তখন দেখে নদী আহিলকে নিয়ে যেতে লাগলো। আইন লাগেজ ধরে বলল, কোথায় যাচ্ছ? লাগেজ ছাড়ো, ঢাকা যাব। আহিল যাবে না বলছে, ওকে জোর করে নিয়ে যেতে পারো না? আমি চাইলে সব পারি, ছাড়ো লাগেজ, না হলে থাপ্পড় খাবে। আইন সোজা নদীকে কোলে তুলে নিল। নদী রেগে বলে ওঠে, আয়ন ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। আইন নদীকে জোর করে নিয়ে সিঁড়ি পেয়ে নিয়ে যেতে লাগলো। আহিল দৌড়ে যেতে লাগলো। আইন নদীকে নিয়ে সোজা রুমে চলে গেল, খাটের উপর ফেলে দিল। নদী রেগে বলে ওঠে, তোমার সমস্যা কি? তুমি কি ভাবছো জোর করলে তোমার সাথে আমি থাকবো নাকি? আহিল, তোমার মাম্মার মাথার তার ছিঁড়ে গেছে, তোমার মাম্মাকে কাতুকুতু দেই, আসো। আহিল আয়নের কথা শুনে খাটে উঠে নদীকে কাতুকিতু দিতে লাগলো। আয়ন নিজেও দিতে লাগলো। নদী হাসতে লাগলো আর বলতে লাগলো, দুজন মাইর খাবে কিন্তু।
আহিল ছাড়ো বলছি, আয়ান রাগ হচ্ছে কিন্তু। নদী, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে কখনোই কষ্ট দিব না। একবার আমাকে বিশ্বাস করো। বিশ্বাস শব্দ আমার ভেতরে নাই। বিশ্বাস করার কথা যেই বলে সেই আগে বিশ্বাস ভাঙে। আমাকে তোমার বিশ্বাস করা লাগবে না। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। কেন আমার পেছনে যাওয়া লাগবে কেন? বউ যেখানে, জামাই সেখানে থাকবে, এইটাই স্বাভাবিক। সামনে থেকে যাও তো। আহিল, তোমার আতিয়া খালামণির কাছে যাও। খালামণি তোমাকে ডাকে মনে হয়। আহিল দৌড়ে চলে গেলে নদী উঠতে যাবে, আয়ন টান দিয়ে নিচে ফেলে দুহাত চেপে ধরে বলে, আমার শক্তির সাথে পারবে নাকি? নারীদের ওপরে জোর করে অধিকার খাটাতে পারবে, আর কি পারবে বলো? আচ্ছা, তোমার সমস্যা কোথায়? একজন ধোকা দিয়েছে জন্য কি সব ছেলেদের অবিশ্বাস করবে? ছাড়ো তো। ছাড়বো না। আয়ন কথাটা বলে নদী বুকের উপর থেকে ওড়না সরিয়ে দিয়ে ঠোঁটের ছোঁয়া দিলে নদী কেঁপে উঠল। আয়ন গলায় কিস করতে লাগলো। নদী আয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়নকে সরানোর চেষ্টা করতে থাকলো। আয়ন ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। আয়ন যত কাছে যাচ্ছে নদীর বুকের ভিতর ধুক ধুক করতে লাগলো। নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। আয়ন নদীর জামা খুলতে যাবে, তখনই আয়নের ফোন বেজে উঠল। নদী ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, ফালতু কোথাকার, জোর করে অধিকার খাটালে আমি তোমাকে ভালোবাসি নাকি? হ্যাঁ, আয়ন কিছু না বলে ফোনের দিকে তাকালে অবাক হয়ে গেল। আয়ন কল রিসিভ করে বলে ওঠে, হাই বেবি, কেমন আছো? এতদিন পর কল দিলে। ভালো আছি। আমাকে স্টেশন থেকে নিয়ে যাও। তুমি কি বাসায় এসছো নাকি? হ্যাঁ, নিয়ে যাও। আচ্ছা, অপেক্ষা করো, আমি আসছি। আয়ন ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাহিরে আসলে দেখে নদী ওর ফোন চেক করছে। আয়ন টান দিয়ে ফোন নিয়ে পকেটে তুলে বলে, স্বামী হিসেবে মানেন না তো আমার ফোন ধরবেন না? ধরলাম না, তাতে কি হয়েছে? আর ওই মেয়েটা কে? গার্লফ্রেন্ড। আয়ন কথাগুলো বলে চলে গেল। নদী ভুরুকুচকে তাকিয়ে থাকলো। আয়নের পিছন পিছন নদীও নিচে গেল। রাকিব বলে ওঠে, ভাবির রাগ ভাঙছে? না আম্মু, তুলি আসছে, ওকে নিয়ে আসতে গেলাম। কি তুলে আসছে? আমাদের তো একবারও বললো না। হাই হাই, তাহলে ওই তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিল। তুমি মন থেকে ভুলে যাও আমি যে বলছি। ফাজিল, যা তাড়াতাড়ি নিয়ে আয়, আবার রেগে যাবে। যাচ্ছি। তুলি তো জানে না তোর বউ আছে। ওই যে কি করবে তোকে, সাবধান। কি আর করবে, দরকার হইলে রিলেশন করব, বিয়েও করব। ছেলেদের 4টা বিয়ে করা যাবে, সেখানে আমি 2টা করব। ঢং দেখে বাঁচি না, যত সব। ঢং দেখে বাঁচতে কে কইল? জাস্ট শাট আপ। আয়ন কিছু না বলে চলে গেল। আয়ন সোজা স্টেশনে গিয়ে তুলিকে নিয়ে আসতে চলে গেল। তুলি আয়নকে দেখে জড়িয়ে ধরল। আয়ন বলে ওঠে, এই ছাড়ো, মানুষজন আছে তো নাকি? এতদিন পর তোমাকে দেখছি, মানুষজনকে চোখে দেখতে পারছি না। নাটক কম করো প্রিয়, চলো যাই। আয়নের কথা শুনে তুলি হাসতে লাগলো। আয়নের বাইকের উঠে পড়ল। আয়ন তুলির সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলো। আয়নের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটতে লাগলো। আয়ন অন্য হাত দিয়ে লাগেজ নিয়ে যেতে লাগলো। দরজার সামনে কলিং বেল দিলে নদী খুলে দিল। দুজনকে এভাবে দেখে চমকে উঠল। আয়ন পাত্তা না দিয়ে তুলিকে নিয়ে ভিতরে ঢুকলো। রেসা ভুরু কুচকে তাকালো। তুলি আয়নের আম্মুকে বলল, খালামণি, তুই তুলি, নাটক কম করো প্রিয়। তোমার ছেলে তোমাকে বলে দিয়েছে, আর সারপ্রাইজ হওয়ার ফান করো না। তুলির কথা শুনে আয়ন জিপায় কামড় দিল। আয়নের আম্মু হেসে দিয়ে বলে, তাহলে বোঝ, ওই আমাকেও বলে দিয়েছে, আবার তোকেও। কেমন আছিস আফা? দুলা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমি শুধু তোমার ছেলেকে ছাড়া ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো। রাইসাকে তো দেখ। হাই বেবি, কি অবস্থা? ভালো, তোর কি অবস্থা? চিল মুডে তো আছি, বাট তোকে দেখে মুড চেঞ্জ হয়ে গেছে। আমি কি তোর জামাইকে বিয়ে করব? একবার কইছি। না। তাহলে? অন্য পেতনিকে দিয়ে দিয়েছো কে? আমার ভাগ আমি জীবনেও ছাড়বো না। বেবি পিছনে। আয়নের কথা শুনে নদীর দিকে ভুরুকুচকে তাকিয়ে বলে, না, সুন্দর আছে, বাট
ওর প্রতি আসক্ত হইলে এমন জায়গায় মারবো, বাবা হওয়ার নামও মুখে নিতে ভয় পাবা। চলো রুমে যাব। এরা এসে রেডি হোস, বাইরে যাব। তুই যা, ফ্রেশ হয়ে নে। আয়ন তুলিকে নিয়ে চলে গেল। নদী হাত মুঠো করে ফেল। নদী বলে ওঠে, এই বেয়াদব মেয়েটা কে? মামির বড় বোনের মেয়ে। আপু, আয়ানের সাথে রাগ না করে নিজের অধিকার বুঝে নাও। তুলি কিন্তু সুবিধার না। নদী কিছু বলল না। আয়ন তুলি দুজনে ফ্রেশ হয়ে আসলো। রাইসা বলে ওঠে, তুলি, সন্ধ্যার দিকে ওইখানে যাব। রাতের বেলায় ভালো, এখন যে রোদ। ওকে খালামণি, ক্ষুধা লাগছে, খেতে দাও। ওয়েট, আমি খাবার নিয়ে আসি। অনলি আমার জানুটা খাওয়া দিতে হবে কিন্তু। ওকে। নদীর আগে চুপচাপ বসে থাকতে লাগলো। আয়ন প্লেটে খাবার নিয়ে আসতে গেল। আহিল আতিয়া আসলে তুলিকে দেখে আতিয়া খুশি হয়ে গেল। তুলির সাথে কৌশল বিনিময় করলো। আহিল তুলিকে দেখে বলে, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। আব্বুর ফোনে আব্বুর গালে চুমু দিয়েছিলেন। আহিলের কথা শুনে তুলি ভুরকুচকে তাকিয়ে বলে, তুলি, আপনি কে? আমি আহিল। ও আচ্ছা, আপনি আমার সতীনের ছেলে? সতীনের ছেলে মানে কি? আমার নাম আহিল। কি ধরনের কথা বলেন? ভদ্রভাবে কথা বলতে পারেন না? কিসের ভদ্রভাবে কথা বলবো? এর থেকে ভালো করে কথা মুখে আসে না। জান, কতক্ষণ লাগে? আসছি, ওয়েট করো। আয়ন তাড়াতাড়ি করে এসেছে, বসে পড়ল। আয়ন তুলিকে খাওয়াই দিতে লাগলো। নদী মুখ ভেঙচি দিল। আহিল বলে ওঠে, এত বড় মেয়ে নিজের হাতে খেতে পারে না। আমি নিজের হাতে খেতে পারি না মানে? এই তো আব্বু খাওয়াই দিচ্ছে। কথাটা বলেই আহিল মুখ চেপে হাসতে লাগলো। আয়ন আহিলের হাসি দেখে মুখে হাসি ফুটে উঠল। আয়ন বলে ওঠে, মাশাআল্লাহ। আব্বু আন্টি খেতেও পারে না। তুমি খাও, আসো। আমি নিজের হাতে খেতে পারি, আপনার মতো না। আজ নিজের হাতে খেতে পারি না বলে আজ এভাবে অপমান করলে? তুমি তাহলে খাইয়ে দাও, তোমার আব্বুর হাতে খাবো না। ওয়েট করেন। আহিল ছোট ছোট হাতে খাওয়াই দিতে লাগলো। তুলি আহিলকে কোলে তুলে নিল। আহিলের হাতে আলতো করে কামড় দিলে আহিল হাত টান দিয়ে বের করে নেয়। তুলি আহিলের সাথে দুষ্টামি করতে লাগলো। তিনজন হাসতে লাগলো। নদী বাদে আর বাকিরা ওদের হাসতে দেখে হাসতে লাগলো। আতিয়া বলে ওঠে, আপু, তোমাদের তিনজনকে দেখে মনে হচ্ছে আহিল তোমার আর ভাইয়ার ছেলে। একদম সুখী ফ্যামিলির মতো লাগছে। ওই আপনি চলে যান, আমরা তিনজন অনেক ভালো থাকবো। আহিল, আমাকে আম্মু বলে ডাকবা। কেন? আমি তোমার ছোট আম্মু হই তাই। ও আচ্ছা আম্মু। ওই কিসের আম্মু বলস তুই? তোর কোন জন্মের আম্মু লাগে? ওই ফাজলামি করো তুই। নদীর কথা শুনে আহিল ভয়ে ঢোক গিলতে লাগলো। নদীকে রেগে যেতে দেখে তুলি আহিলের গালে চুমু দিয়ে বলে, ভয় পেও না, ছোট আম্মু আছে না, কিছু করতে পারবে না। আয়ন প্লেট নিয়ে চলে গেল। হাত ধুয়ে সোফায় বসলে তুলি আয়নের কোলে মাথা দিয়ে আহিলকে নিজের ওপর শুইয়ে দিয়ে বলে, বাবু কার্টুন দেখো তো। হুম। জান, কার্টুন চালু করে দাও। ওয়েট। আয়ন টিভি চালু করে দিল। নদী আয়ন তুলে এমন অবস্থায় রাগে গজগজ করতে লাগলো। আহিল আয়ন তুলে কার্টুন দেখতে লাগলো আর তিনজন হাসাহাসি করতে লাগলো। আয়ন তুলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নদী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে সোজা আহিলকে তুলির ওপর থেকে নামিয়ে দিল। তুলি ভুর কুচকে তাকালে তুলির হাত ধরে টান দিয়ে সরিয়ে দিয়ে আয়নের চুল ধরে বলে ওঠে, আমি তোর বউ, আমি রাগ করব, অভিমান করব, যা ইচ্ছা তাই করব। তুই আমার সামনে অন্য মেয়ের সাথে নোংরামি করার সাহস কোথায় পাস? ওই এইটা আমার হবু হাজবেন্ড, আমি আগামীকাল ওকে বিয়ে করব। আপনি আমাদের মাঝে আসছেন কেন? এত বেহায়া মেয়ে এত মানুষের সামনে ন্যাকামি করতে লজ্জা করে না? আর তুই মেয়ে মানুষের ছোঁয়া পাইতে খুব ভালো লাগে, তাই না? আপনার কি সমস্যা? আপনার রেগে যাওয়ার কিছু তো দেখছি না। আর আপনি এখন চলে যেতে পারেন। আহিল তুলিকে মোটামুটি পছন্দ করে ফেলছে, আর বিয়ে হইলে ওকে মা হিসেবে মেনে নিতেও পারবে। আয়নের কথা শুনে নদী রেগে বলে ওঠে, আমি কোথাও যাব না, আমার শ্বশুর বাড়ি আমি থাকবো, দেখি কে আমাকে বের করতে পারোস। দূর সরেন তো। নদীকে তুলি সরিয়ে দিয়ে আয়নের হাত
জড়িয়ে ধরে বসে কাঁধে মাথা দিয়ে টিভির দিকে তাকালো। আয়নকে বলল, বেবি দেখা যায় না তো, এটাকে সাইডে যাইতে ক। আহিল আসো আব্বু। সাইডে দাঁড়ান, দেখা যায় না ওর। যাবো না সাইডে, কি করবি? যান, আমার হাঁটুর উপরে বসো, স্পষ্ট দেখা যাবে। তুলি যেই বসতে যাবে নদীর সাথে সাথে আয়নের পায়ের উপর বসে পড়ল। তুলি ভুরু কুচকে তাকালো। সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। তুলি বলে ওঠে, এখন লজ্জা শরম কই গেল? আমার জামাই হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তুই দূরে যা। নদী তুলিকে সরিয়ে দিল। আইলকে টেনে কোলে বসিয়ে দিয়ে বলে, কার্টুন দেখো। নদীর কাণ্ড দেখে আয়ন মিটিমিটি হাসতে লাগলো। তুলি চোখ টিপ দিলে আয়নও চোখ টিপ দিল। আয়নের আম্মু নদীর আম্মু রুম থেকে বের হয়ে এমন অবস্থা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন বলে ওঠে, উঠেন, আম্মুরা এসেছে। উঠবো না, এদিকে তাকাতে ওনাদের বলছি নাকি? নদীর কথা শুনে আয়নের আম্মু নদীর আম্মু অন্যদিকে তাকিয়ে চলে গেল। দুজন মিটিমিটি হেসে চলে গেল। তুলি নদীর হাত ধরে টেনে তুলে দেওয়ার চেষ্টা করলো। নদী রেগে তুলিকে বলে ওঠে। নদীর কথা শুনে আয়ন ঢোক গেল। তুলি বলে ওঠে, এই মেয়ে, বেশি বুঝো না বললাম। এখান থেকে যাও, লুচ্চামি করে কোনো লাভ নাই। ওই অন্য কারো হইতে চাইলে আমি ওকে খুন করব, তারপর নিজে মরবো। আহিলকে নিয়ে আর ভাবি না, ওর দাদা দাদি নানা নানি ফুপি সব আছে। নদীকে টান দিলে নদী রেগে থাপ্পড় মারতে যাবে। আয়ন তাড়াতাড়ি করে হাত ধরে ফেলো। আয়ন বলে ওঠে, ঢং থেকে বাঁচি না, এই নামেন তো, মেজাজ খারাপ হচ্ছে। নদী রেগে চলে যাই। তুলি হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমাকে তো ভালোবাসেন না, তাহলে আপনার সমস্যা কি? তুলি আহিলকে নিয়ে চলে গেল। আয়ন দৌড়ে চলে গেল। তোর প্ল্যানে কাজ হয়েছে। রাইসা সাথে দেখে কিছু বলে নাই, তোর কাজ দেখে ওই সত্যি জেলাস ফিল করছে। আমি তোকে রাস্তায় বললাম তো, তোর বউকে কিভাবে জ্বালাই দেখ। যা যা, কান্না করছে মনে হয় রুমে। ভয় করছে যদি গলা চেপে ধরে। যা তো। আহিল চলো আমরা ঘুরে আসি। আয়ন নদী রুমে গেলে দেখে সত্যি উপর হয়ে কান্না করছে। আয়ন আস্তে আস্তে নদীর কাছে গিয়ে বলে, তুলিকে বিয়ে করলে ভালো হবে তাই না? ওই অনেক মিষ্টি একটা মেয়ে। আয়নের কথা শুনে নদী রেখে মারতে যাবে। আয়ন সাথে সাথে নদীর হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে দিয়ে বলল, আরে এত রেগে কেন যাচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসো না, স্বামী হিসেবে মানো না, তাহলে এত রাগ কেন করছো? আয়নের কথা শুনে নদী জোরে জোরে কান্না করতে করতে বলে, আমি যা ইচ্ছা তাই করব, আমি তোকে সরিয়ে দিব। তুই হাজব্যান্ড হোক, তোর উচিত জোর করে আমাকে ভালোবাসা। আমি তো বলবো এই কাছ থেকে সরে যেতে, তুই কেন সত্যি সত্যি সরে যাবি? তোর বউ হয়ে তুই জোর করে আমাকে ভালোবাসবি, তুই অন্য মেয়ের সাথে নোংরামি কেন করলি? তুইও রনির মতোই, আমি জানতাম কোনো ছেলে এক নারীতে আসক্ত থাকতে পারে না, এই জন্যই আমি তোকে আমার ভালোবাসা প্রকাশ করি না। তুই আমাকে কখনোই মন থেকে ভালোবাসিস নাই, তুই যা তোর তুলির কাছে। নদী কথাগুলো বলে হাত দিয়ে চোখ মুছতে লাগলো আর কান্না করতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আয়ন বাচ্চাদের মতো কান্না করতে দেখে আয়ন ঘুরিয়ে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, আমাকে কি ভালোবাসো সত্যি করে বলবে? যদি ভালোবাসো তাহলে তোমাকে ছাড়া কোনো মেয়ের কাছে যাব না। আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি তুলির কাছে যাও না, আমি আর তোমাকে ইগনোর করব না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার অনেক কষ্ট হচ্ছে। নদী বাচ্চাদের মতো কথাগুলো বলে। আয়নের বুকে মুখ গুজে কান্না করে শার্ট ভিজিয়ে দিতে লাগলো। আয়ন ফিক করে হেসে দিল। নদী তাকালে। আয়ন চোখ মুছে দিতে দিতে কপালে চুমু দিয়ে বলে, আরে পাগলি, এভাবে কেউ কান্না করে নাকি? আরে তুলি বিবাহিত তো, ওর হাজব্যান্ড দেশের বাহিরে থাকে। আসার সময় তোমাদের কথা বলছি, তখন ওই বলে আমাকে যদি তুমি ভালোবাসো তাহলে জেলাসি করে ছাড়বে, শুধু ওর কথা মতো কাজ করতে হবে। পরে যা হয়েছে দেখছো তো। কি এসব নাটক ছিল? জি। আয়নের কথা শুনে নদী কোল থেকে নেমে বলে, অভিনয় করলাম, খেয়ে কাজ নেই, ওর জন্য আমার কান্না করা লাগবে। মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিলে আয়ন টান দিয়ে ফেলে দিয়ে বলে, ওয়েট, দেখাচ্ছি মজা।
আয়ন কথাগুলো বলে কাতুকুতু দিতে লাগলো। নদী খিলখিল করে হাসতে লাগলো। আয়ন উঠে দরজা লাগিয়ে দিলে নদী বলে, দরজা লাগিয়ে দিচ্ছ কেন? বাসর না করলে বউ ভালো হবে না? এই না না, একদম না। আহিল কখন চলে আসে রাতে, এখন কিছু হবে না, যাও। আহিল তুলির সাথে হাঁটতে গেছে ওই স্কুল ঘরে, ওইখানে যাবে, ওইখানে বসে থাকবে, আসতে অনেক সময় লাগবে। ওই তো আহিল। কোথায়? নদী ফিক করে হেসে দিলে। আয়ন বলে ওঠে, আমার সাথে মজা নেওয়া বের করছি। আয়ন কথাগুলো বলে নদীর কাছে গেলে নদী দৌড়ে পালাতে যাওয়ার আগে নদীর হাত ধরে টান দিয়ে নিজের ওপর ফেলে দিল। আয়ন নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী লজ্জে লাল হয়ে যেতে লাগলো। আয়নের সাথে তাল মিলিয়ে নদীও ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।